আল্লাহ হাফিজ। আপনি থাকবেন এখানে? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সব সাউন্ড অ্যান্ড সব কিছু ক্লিয়ার আছে কেন একটু জানাবা। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে রক্ত সঞ্চালন চ্যাপ্টার, ওয়ান অফ দ্য ভাইটাল চ্যাপ্টার অফ অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি, দুইটার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আচ্ছা, ফার্স্টে এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যে মানুষের রক্ত সমূহ সম্পর্কে কে প্রথম ধারণা দিয়েছেন? উইলিয়াম হার্ভে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ফার্স্টে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে মানুষের রক্ত সংবহন সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছেন। তো এখানে রক্ত নিয়ে জানতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে রক্ত কি, রক্ত সম্পর্কে যা যা ডিটেলস আছে, রক্ত কোন কোন জায়গা দিয়ে যায়, কি কি দিয়ে পাস হয় আমাদের শরীরের মধ্যে, রক্তের কাজ কি, সব কিছু আমরা এই চ্যাপ্টার ডিটেলস জানবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এক মিনিট। আচ্ছা, রক্ত হচ্ছে রক্ত রসের মধ্যে ভাসমান অনেকগুলো রক্ত কণিকা নিয়ে তৈরি একটা তরল যোজক কলা। ঠিক আছে, এখানে রক্ত সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেরকম দেহের মোট ওজনে 8%, প্রায় 8%, আমাদের শরীরের মধ্যে যদি 100% হিসাব করো এর মধ্যে 8%ই থাকবে হচ্ছে তোমার ব্লাড। এই রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। ক্ষারীয়টা আমরা কেমনে বুঝবো? যে আমরা রক্তের পিএইচের দিকে তাকাই, রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। আমরা জানি 7 থেকে হচ্ছে 7 হচ্ছে নিউট্রাল, এরপরে 7 থেকে 14 পর্যন্ত হচ্ছে ক্ষারীয়। তাহলে রক্তের পিএইচটা ইম্পর্টেন্ট, রক্তের পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, যেটাকে আমরা গড়ে 7.40 বলতে পারি। এই জন্য আমরা বলতে পারতেছি রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। আচ্ছা, রক্তের তাপমাত্রা এখানে দেখো, খেয়াল করবে রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেহের তাপমাত্রা কিন্তু এরকম, আমাদের দেহের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রক্ত সবসময় আমাদের দেহের সাথে, আমাদের দেহের যে তাপমাত্রা তার সাথে একটা সাম্য বজায় রাখার জন্য রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে। এই রক্তটা আমাদের দেহের মধ্যে তাপের সাম্যতাও রক্ষা করে। আচ্ছা, রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। আপেক্ষিক গুরুত্ব কি? কোনো একটা জিনিসকে, কোনো একটা তরলকে যখন আমরা পানির সাথে কম্প্যারিজন করব, সেটা কতটুকু ঘন, তার সান্দ্রতা কতটুকু বেশি, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে এখানে রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির চেয়ে বেশি। পানির আপেক্ষিক গুরুত্বকে সাধারণত 1 ধরে নেওয়া হয় আর কি, আর রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। আচ্ছা, অজৈব লবণ উপস্থিতির জন্য রক্তের হচ্ছে স্বাদ নোনতা থাকে। এটা দিয়ে মাঝে মাঝে কিছু ট্রিকি কোয়েশ্চেন করা যায় যে কোনটির জন্য রক্তের স্বাদ নোনতা, জৈব লবণ, অজৈব লবণ, অনেক কিছু দিতে পারে, তখন এটা অ্যান্সার হচ্ছে অজৈব লবণ।
আচ্ছা, তারপর হচ্ছে সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহে সঞ্চালিত হয়। আমাদের দেহের মধ্যে যদি আমি তোমাকে পরিবহন সিস্টেমের কথা বলি, দুই ধরনের পরিবহন সিস্টেম আছে, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। রক্ত সবসময় কিছু নির্দিষ্ট বাহিকার মধ্যে দিয়ে বাহিত হয়, শিরা, ধমনী, কোষিকানালিকা এদের মাধ্যমে বাহিত হয়। আর লসিকা কি? এই রক্ত তো আমাদের শরীরের মধ্যে প্রতিটা বাহিকার মধ্যে দিয়ে বাহিত হচ্ছে। লসিকা হচ্ছে টিস্যুগুলা, ধরো এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, উপরে একটা টিস্যু, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিয়ে যায় হচ্ছে আমাদের লসিকা বা লিম্ফ। আচ্ছা, এখান থেকে আমাদের রক্তের কার্যাবলীগুলো একটু দেখা লাগবে। ফার্স্ট হচ্ছে আমরা দেখে নিব রক্ত কি কি পরিবহন করে। রক্ত কি কি পরিবহন করে? রক্ত হচ্ছে পুষ্টি দ্রব্য পরিবহন করে, শ্বসন গ্যাস পরিবহন করে, বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন করে, বর্জ্য পদার্থ পরিবহন করে, আর হচ্ছে এই তোমার সঞ্চয় অঙ্গ থেকে সে খাদ্য পরিবহন করে। তাহলে আগে আমাদের কাজ হচ্ছে এই কোন কোন জায়গা থেকে কি কি পরিবহন করতেছে এগুলো আগে দেখে নেওয়া। প্রথমত সে হচ্ছে পুষ্টি দ্রব্য পরিবহন করে। কিভাবে? বিভিন্ন খাদ্য যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, এগুলো রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। কারণ আমাদের প্রতিটা কোষে তার কাজ করার জন্য শক্তির প্রয়োজন। এই শক্তি সে কোন জায়গা থেকে পাবে? খাদ্য উপাদান থেকে পাবে। খাদ্য উপাদানগুলো কোষে কিভাবে পৌঁছাবে? এই রক্তের মাধ্যমে পৌঁছাবে। রক্তে দেখো আমাদের খাদ্যে যে 6টা ইসেনশিয়াল উপাদান থাকে, কি কি? গ্লুকোজ, তারপর হচ্ছে ভিটামিন, তারপর আমাদের অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, তারপরে খনিজ লবণ, প্রত্যেকটা জিনিস হচ্ছে রক্তের মাধ্যমে পৌঁছায়। তারপর হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন। শ্বসন গ্যাস পরিবহন কিভাবে করে? রক্ত হচ্ছে অক্সিজেনগুলোকে প্রতিটা কোষে পৌঁছায় দেয়, আর কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডগুলোকে রক্ত নিয়ে আসে কোথায়? নিয়ে আসে হচ্ছে আমাদের হার্টে। এটা আমরা একটু পরেই পড়বো, আগে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। রক্ত হচ্ছে অক্সিজেনগুলোকে ফুসফুস থেকে দেহ কোষে নিয়ে যায়, কারণ আমাদের যেরকম আমাদের খাদ্য উপাদান প্রয়োজন সেরকম প্রতিটা কোষের অক্সিজেনও প্রয়োজন। তাই রক্ত কি করে? এই অক্সিজেনগুলোকে খাদ্য উপাদানের মতনই প্রতিটা কোষে কোষে পৌঁছে দেয় এবং কার্বন ডাইঅক্সাইডগুলোকে সে হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে। আচ্ছা, এরপর হচ্ছে বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন। বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি মানে কি? যেসব যৌগগুলো বা যেসব দ্রব্যগুলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন বিপাককে নিয়ন্ত্রণ করছে, মানে কি? সালোক সংশ্লেষণ, শ্বসন, তারপর রেচন কাজগুলো, যেই যেই জিনিসগুলো এগুলো কন্ট্রোল করছে তারা কি কি? যেরকম হরমোন হতে পারে, এনজাইম হতে পারে, ভিটামিন, এগুলো হচ্ছে আমাদের প্রভাবকের মতো কাজ করে, বিভিন্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বা বিভিন্ন প্রক্রিয়াকে কমিয়ে দেয়। তাহলে এই প্রত্যেকটা উপাদান হচ্ছে রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে বর্জ্য পদার্থ পরিবহন। বর্জ্য পদার্থ পরিবহন কি? আমাদের শরীরের মধ্যে কি কি বর্জ্য উৎপন্ন হয়? আমাদের শরীরের মধ্যে যদি তুমি প্রাইমারিলি আলাদা করো, দুই টাইপের বর্জ্য উৎপন্ন হয়। একটা হচ্ছে আমাদের মূত্র, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই দুইটাই আমাদের রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। মূত্র বলতে কি? মূত্রের মধ্যে যে ক্ষতিকর উপাদানগুলো থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, এর প্রত্যেকটা উপাদান হচ্ছে রক্তের মাধ্যমে আমাদের কিডনির মধ্যে যায় এবং কিডনি পরে এগুলোকে দেহ থেকে বের করে দেয়। সিমিলারলি আরেকটা যে ক্ষতিকর উপাদান কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড বিভিন্ন দেহ কোষ থেকে আমাদের রক্তের মাধ্যমে আমাদের ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে পরবর্তীতে নিঃশ্বাসের মাধ্যমে আমরা সেটাকে বের করে দিচ্ছি। ওকে, তারপরে দেখো আরেকটা জিনিসের পরিবহন, সেটা হচ্ছে সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন। রক্তের মাধ্যমে প্রয়োজনীয় সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিবহন থাকে। সঞ্চয় অঙ্গগুলো কি? যেরকম ধরো আমাদের তুমি একটু এক্সট্রা ভাত খেয়ে ফেলছো বা আমাদের শরীরের জন্য যতটুকু দরকার কার্বোহাইড্রেট তার থেকে বেশি তুমি নিয়ে নিছো, প্লাস ধরো তুমি একটু বেশি অ্যামিনো অ্যাসিড খেয়ে ফেলছো। তো এগুলো কি করে? এগুলো হচ্ছে আমাদের লিভারে জমা থাকে। এই লিভার এগুলোকে স্টোর রাখে। যখন ধরো এই যে সামনে রোজা আসছে, যখন আমরা রোজা রাখবো তখন এই উপবাসের সময় এই সঞ্চিত খাদ্যগুলো ভাঙে এবং ভেঙে আমাদের শরীরে বিভিন্ন কোষের মধ্যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড সাপ্লাই দেয়। সিমিলারলি আমাদের ত্বকের নিচে, যে আমাদের চামড়ার নিচে, এখানেও আমাদের চর্বির মতো খাদ্য জমা থাকতে পারে। তো রক্ত কি করে? ধরো এখন সামনে রোজা আসতেছে, তো আমরা রোজা রাখবো, আমরা সেই সিহির সময় খাবো, এই মাঝখানে অনেকটা লম্বা গ্যাপ পড়ে যাবে, যে টাইমটা আমরা অভুক্ত থাকবো। তখন আমাদের শরীরের সেলগুলো তো কাজ করা লাগবে। এই কাজটা সে কীভাবে করবে? তার তো শক্তি লাগবে, পুষ্টি উপাদান লাগবে। যদি আমরা এটাকে পুষ্টি উপাদান সাপ্লাই না করতে পারি তাহলে কোষগুলো মরে যাবে এবং একটা পরে দেখা যাবে আমার ওই অঙ্গটা অচল হয়ে যাচ্ছে। তো যখন এই লিভার কি করতেছে, বা তোমাদের যেটা বলি আমরা যকৃত,
যকৃত করতেছে কি উদ্বৃত্ত খাদ্যগুলোকে, এক্সট্রা খাবারগুলোকে সে স্টোর রাখতেছে, যেরকম গ্লুকোজকে সে হচ্ছে গ্লাইকোজেন রূপে স্টোর রাখতেছে। এই গ্লাইকোজেনটা যখন দেখতেছে যে আমাদের বডির মধ্যে এখন প্রপারলি পুষ্টি সরবরাহ হচ্ছে না, গ্লাইকোজেনটা ভেঙে যাবে, ভেঙে সে হচ্ছে গ্লুকোজে পরিণত হবে। এই গ্লুকোজটা পরবর্তীতে রক্তের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হবে এবং সেখানে পুষ্টি যোগাবে। এর কারণে দেখা যায় যে যখন রোজা রাখি তখন আমাদের হয়তো আমরা কিছুটা ক্লান্তি বোধ করি বা একটু দুর্বল লাগে, কিন্তু আমাদের কোষগুলো মরে না বা আমাদের কোনো অঙ্গ অচল হয়ে পড়ে না। আচ্ছা, তারপরে হচ্ছে রক্ত কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। কি কি? সে হচ্ছে পানি সাম্য নিয়ন্ত্রণ করে, সে হচ্ছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, আচ্ছা সে হচ্ছে আয়নের সমতা রক্ষা করে এবং অম্ল ক্ষারের সমতা রক্ষা করে। তো এখান থেকে ফার্স্টে হচ্ছে পানি সাম্য নিয়ন্ত্রণ। দেখো দেহের বিভিন্ন অংশ এবং প্রোটোপ্লাজম পানি সরবরাহ করে, আবার পানির পরিমাণ বেড়ে গেলে রক্ত কি করে এই এক্সট্রা পানিটাকে বৃক্কে পাঠিয়ে দেয় এবং বৃক্ক কি করে এক্সট্রা পানিটাকে শরীর থেকে বের করে দিচ্ছে। মানে কোনোভাবে যাতে কোনো পানি আমাদের শরীরের মধ্যে এক্সট্রা না জমে, কারণ পানি যদি এক্সট্রা জমে তাহলে এগুলোর কিন্তু অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে আমাদের বডির উপরে। আচ্ছা, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। কিছু কিছু কোষ আছে যেগুলো আমাদের শরীরের মধ্যে, যেরকম ধরো তোমার যে মাসেলগুলো, এগুলো আমরা নিয়মিত মুভ করতেছি, এগুলো খুব কাজ করতেছে। তারপর হচ্ছে যকৃত। যকৃত যখন তোমরা 3 নাম্বার চ্যাপ্টার পড়বা আমাদের ক্লাস হবে, তখন দেখবা যে যকৃত অনেক কাজ করে, সে অনেকগুলো বিপাক নিয়ন্ত্রণ করে, সে জমা রাখতেছে, সে বের করে দিচ্ছে, অনেক কাজ করতেছে। তাহলে যকৃত, তারপরে যে পেশি, এগুলো হচ্ছে আমাদের দেহের অত্যন্ত সক্রিয় টিস্যুগুলোর মধ্যে কয়েকটা। তো এইগুলো করে কি, যখন অতিরিক্ত কাজ করতেছে তখন এগুলো সেই যে শক্তি উৎপন্ন হবে, শক্তির সাথে কিছু কিছু হিটও উৎপন্ন হচ্ছে। এই হিটগুলো যদি ধরো আমার মাসেলে এখানে যদি হিট জমা থাকতে থাকে, তাহলে দেখবে যে একটা পর্যায়ে আমার এই জায়গাটার মধ্যে কোষের সমস্যা হচ্ছে, আমার হাত পা নাড়াতে সমস্যা হচ্ছে। তাহলে এই শরীর যদি আমি কোনোভাবে এই তাপটাকে, যেটা আমার এখানে উৎপন্ন হচ্ছে, আমি পুরো শরীরের মধ্যে ছড়াই দিতে পারি, তাহলে দেখো আমার শরীরে কোনো জায়গায় কিন্তু এই তাপীয় এক্সট্রা তাপটা উৎপন্ন হচ্ছে না। তাহলে এটা কে করে? এটা হচ্ছে রক্ত করে। রক্ত কি করে? ধরো আমার যকৃতের হচ্ছে অনেক বেশি তাপ উৎপন্ন হচ্ছে, অনেক বেশি কাজ করতেছে। যকৃত করে কি, এই তাপটাকে সে পুরো দেহের মধ্যে সঞ্চালন করে দেয়। পুরো দেহের মধ্যে সঞ্চালন করলে একটা জায়গার মধ্যে ওই তাপের প্রেশারটা বেশি হয় না, ফলে ওখানে কোনো ক্ষতি হচ্ছে না। আচ্ছা, এরপর হচ্ছে আয়নের সমতা রক্ষা করা। রক্ত দেহ কোষ এবং তার চারদিকে লেখা দিকে বোঝাচ্ছে না। আচ্ছা, রক্ত কি করে? দেহকোষ এবং তার চারদিকে আমাদের শরীরের মধ্যে অনেক খনিজ লবণ আছে, যেরকম ধরো সোডিয়াম আয়ন আছে, পটাশিয়াম আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে, বাইকার্বনেট আয়ন আছে। এই প্রতিটা আয়নের যতটুকু যে লেভেল পর্যন্ত থাকা হচ্ছে নর্মাল লেভেল, রক্ত কি করে? এগুলাকে কন্ট্রোল করে, এগুলাকে রেগুলেট করে রক্ত। আচ্ছা, অম্লক্ষারের সমতা রক্ষা। এটা দেখো, যদি তুমি আয়নের সমতা রক্ষা বুঝলে তাহলে দেখো অম্লক্ষারের সমতা নিয়ন্ত্রণে বুঝবা। অম্লক্ষারের সমতা মানে কি? ধরো আমার একটা অ্যাসিডিক আয়ন, ধরো আমার হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে। হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে কি হবে? আমার অম্লতা বেড়ে যাবে। আর ধরো আমার এখানে হচ্ছে বাইকার্বনেট আয়ন বেড়ে গেছে, তাহলে কি হবে? আমার ক্ষার বৃদ্ধি পাবে। যদি রক্ত আয়নের সমতাটা রক্ষা করতে পারে, তাহলে তো সে কোনোভাবে হাইড্রোজেন আয়নটাকে বাড়তে দিবে না, সে কোনোভাবে বাইকার্বনেট আয়নটাকে বাড়তে দিবে না। তাহলে এই রক্ত কি করে? এই অম্লক্ষারের সাম্যাবস্থা রক্ষা করে। মেইনলি অম্লক্ষারের সাম্যাবস্থা রক্তে দুইটা উপাদান করে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। একটা হচ্ছে রক্তের যে তরল অংশ প্লাজমা, আর একটা হচ্ছে রক্তের 3টা কণিকার মধ্যে শুধুমাত্র লোহিত রক্তকণিকা হচ্ছে এই বাফার হিসেবে কাজ করে। বাফার তোমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপারে 4 নাম্বার চ্যাপ্টারে পড়ছো। বাফার কি? এমন একটা দ্রবণ, যখন আমরা তার মধ্যে অ্যাসিড অ্যাড করি তখনও তার পিএইচে তেমন একটা পরিবর্তন হয় না, আর যখন আমরা তার মধ্যে ক্ষার অ্যাড করি তখনও তার পিএইচে তেমন একটা পরিবর্তন হয় না। তাহলে মানব দেহে রক্তের মধ্যে কারা কারা বাফার হিসেবে কাজ করে? একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে পুরো চ্যাপ্টার পড়ানো ট্রাই করব, বাট যদি না হয় কালকে ক্লাস থাকবে আবার। আচ্ছা, এরপর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা, রক্ত সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। কিসের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে রক্ত? আচ্ছা, রক্ত হচ্ছে রক্তের প্লাজমা প্রোটিনগুলো আচ্ছা দেখো, রক্তের প্লাজমার মধ্যে কিছু প্লাজমা প্রোটিন আছে, আমরা এই যে পরে পেজেই পড়বো। এই প্লাজমা প্রোটিনগুলো কি করে? দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। মানে দেহের যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলোকে স্টোর করে রাখে। তাহলে কে কাজ করে? রক্তের প্লাজমা প্রোটিন। রক্তের প্লাজমা প্রোটিনগুলো আমরা একটু পরেই শিখবো।
একটা মিনিট। আচ্ছা, তাহলে এটা ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিন হচ্ছে দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে দেহের প্রতিরক্ষা, এগুলো আমরা একটু পরেই পড়বো আর কি। প্রতিরক্ষার মধ্যে আমাদের রক্তকণিকার মধ্যে WBC, সে হচ্ছে আমাদের প্রতিরক্ষা ইউনিট হিসেবে কাজ করে। শরীরের মধ্যে ইমিউনিটি দেওয়া থেকে শুরু করে যে কোনো বহিরাগত জীবাণুর সাথে ফাইট করা, তাকে ধ্বংস করে দেওয়া, সব কাজ করা হচ্ছে আমাদের দেহের শ্বেত রক্তকণিকা। আচ্ছা, তারপর হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করা, এটাও ইম্পর্টেন্ট। রক্ত কি করে? রক্ত দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেহের মধ্যে হচ্ছে দুটো কম্পার্টমেন্ট থাকে, এগুলো এখন জানা দরকার নেই, জাস্ট এতটুকু জানো। রক্ত দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস মেনটেন করে। আচ্ছা, রোগ নির্ণয়, দেখবা তুমি যখন কোনো পেশেন্টকে, ধরো তোমার ফ্যামিলি কেউ অসুস্থ হয়েছে, তোমার বাবা বা মা বা তোমার কোনো রিলেটিভ অসুস্থ, তুমি যখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাবা, ডক্টর তাকে কয়েকটা টেস্ট দিবে। তার মধ্যে বেশিরভাগ টেস্ট থাকবে হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট করে আমরা যে কোনো ধরনের রোগ নির্ণয় করতে পারি। মানে কয়েকটা রোগ ছাড়া মোটামুটি অনেক রোগী আমরা এই ব্লাড টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি। দেখবে এইচজিপিটি অনেক টেস্ট দিবে, এর বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ হচ্ছে ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্ট পরীক্ষা করে আমরা যে কোনো ধরনের রোগ নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন বলবো রক্তের উপাদান। আচ্ছা, রক্তের হচ্ছে দুইটা উপাদান থাকে। রক্তের হচ্ছে একটা থাকে প্লাজমা, আর একটা থাকে তার রক্তকণিকা। রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। এই প্লাজমা পার্টটুকু কতটুকু? তার 55%। দেখো, প্রায় হাফের থেকে অল্প একটু বেশি হচ্ছে তার প্লাজমা পার্ট, আর 45% হচ্ছে তার রক্তকণিকা। মানে হাফ না, অর্ধেকের থেকে হালকা একটু কম হচ্ছে তার রক্তকণিকা। 55% হচ্ছে রক্তরস, আর নিচে গাঢ়তা 45% হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা ভাসমান অবস্থা থাকে। আচ্ছা দেখো, রক্তরস বা প্লাজমা, এর মধ্যে যেহেতু প্লাজমা মানে একটা লিকুইড টাইপের কোনো একটা জিনিস হবে, এর মধ্যে পানির পরিমাণ থাকে 90 থেকে 92%। তাহলে আমরা বুঝতেই পারছি এটা প্রচুর পরিমাণ লিকুইড হবে। 90 থেকে 92%ই থাকতেছে হচ্ছে পানি। এর মধ্যে দ্রবীভূত কঠিন যে পদার্থগুলো, কঠিন পদার্থ হচ্ছে এখানে থাকতেছে 8 থেকে 10%। 8 থেকে 10%। এর মধ্যে জৈব পদার্থ, জৈব ওয়ার্ডটা মানে কি? যেগুলো আমাদের দেহে উৎপন্ন হয়। আর অজৈব মানে কি? যেগুলো আমরা বাইরে থেকে কনজিউম করি বা বাইরে থেকে নেই। এটা অনেক ইম্পর্টেন্ট, কোনটা কত পার্সেন্ট থাকে অ্যান্ড কোনটা কোন ধরনের উপাদান, এগুলো নিয়ে প্রশ্ন হয়। দেখো, আচ্ছা, জৈব উপাদান হচ্ছে 7 থেকে 9%, আর অজৈব উপাদান হচ্ছে 0.9%। খুবই অল্প পরিমাণে থাকে, মানে 90 থেকে 92% তোমার থাকতেছে পানি। এরপরে জৈব উপাদান 7 থেকে 9%, খুবই অল্প পরিমাণে, মাত্র 0.9% থাকে হচ্ছে অজৈব উপাদান। এই 0.9% কী কী উপাদান থাকে? দেখো, যেগুলো মনে করবো যেগুলো আমাদের বডির মধ্যে নাই, বেশিরভাগ ক্ষেত্রে আয়নগুলোই থাকে। দেখো, যেরকম সোডিয়াম ক্লোরাইড, যেগুলো আমরা বাইরে থেকে নিচ্ছি, সোডিয়াম বাইকার্বনেট, তারপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, মানে তুমি যে যে আয়ন জানো, আর কি খনিজ লবণগুলো জানো, প্রত্যেকটা আমাদের অজৈব উপাদানের মধ্যে থাকবে। এগুলো কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তারপর দেখো আমাদের জৈব উপাদান। জৈব পদার্থের মধ্যে কি কি থাকে? দেখো, জৈব পদার্থের মধ্যে 3টা পার্ট করছি। একটা হচ্ছে আমাদের জৈব পদার্থের মধ্যে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে প্লাজমা প্রোটিন, একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, আর একটা হচ্ছে অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিনগুলো কি? প্লাজমা প্রোটিনগুলো আমরা মনে রাখবো হচ্ছে GPA5 দিয়ে। কি দিয়ে মনে রাখবো? GPA5। এই জি দিয়ে কি? জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, এ দিয়ে হচ্ছে অ্যালবুমিন, অ্যান্ড 5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। এই প্লাজমা প্রোটিন দেখো কত পার্সেন্ট থাকে? 7.5%। আমাদের জৈব পদার্থ থাকেই হচ্ছে 7 থেকে 9%, তার মধ্যে 7.5% থাকে হচ্ছে প্লাজমা প্রোটিন। একটু আগে আমরা পড়ে আসছি এই প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে দেহে প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। তাহলে প্লাজমা প্রোটিনগুলোর নাম কি? এগুলো কিন্তু মেডিকেলে আসা প্রশ্ন। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? কি কি? GPA5 দিয়ে, জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, এ দিয়ে হচ্ছে অ্যালবুমিন, আর 5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন।
এরপর হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, এগুলো একদম আমরা 9 লেভেল থেকে পড়ে আসি কি কি থাকে। ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, কারণ আমরা পড়ছি যে রক্ত কি করে, রক্ত হচ্ছে ওই সকল বর্জ্য পদার্থকে নিয়ে আসে, নিয়ে এসে কোথায় দিয়ে দেয়, কিডনিকে দিয়ে দেয়, কিডনি এগুলোকে পরবর্তীতে বের করে দিতে পারে। তাহলে ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিনিন থাকে, জ্যান্থিন থাকে, অ্যামোনিয়া থাকে। অন্যান্য পদার্থ কি থাকতে পারে, কারণ আমরা জানি রক্ত কি করে, রক্ত হচ্ছে পুষ্টি উপাদান সরবরাহ করে না, রক্তের মধ্যে অবশ্যই কি কি থাকবে, গ্লুকোজ থাকবে, ফ্যাট থাকবে, কোলেস্টেরল থাকবে, বিভিন্ন হরমোন থাকবে, কারণ আমরা জানি সে বিপাকীয় বিভিন্ন বস্তুগুলোকে সে পরিবহন করে। তাহলে হরমোন থাকবে, বিভিন্ন প্রকার এনজাইম, এগুলো হচ্ছে রক্তরসে অবস্থান করে। তারপরে ভিটামিন, রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থের নামগুলো ইম্পর্টেন্ট, কি কি থাকে, বিলিরুবিন আর ক্যারোটিন থাকে। এই ক্যারোটিনটা আমরা অনেকে ভাবি কি ক্যারোটিন মানে মানুষের দেহে থাকতে পারে না, কিন্তু রক্তের মধ্যে কিন্তু ক্যারোটিন থাকে, শুধুমাত্র উদ্ভিদে থাকে এমন না। ওকে, এরপর হচ্ছে রক্তরসের কাজ। রক্তরসের কাজটা খুব গুরুত্বপূর্ণ। ফার্স্টে দেখো, যেহেতু সে একটা রস, মানে সেটা তরল পদার্থ, তাহলে সে কি করবে, সে রক্তের তারল্য রক্ষা করবে। আচ্ছা, সে কি করবে, রক্তের তারল্য রক্ষা করবে। যেহেতু আমরা জানি যে রক্ত রসের মধ্যেই অন্য রক্তকণিকাকে ভাসমান অবস্থা থাকে, তাহলে ভাসমান রক্তকণিকা সহ অন্য দ্রবীভূত পদার্থ এ সর্বত্র বহন করবে। তারপর হচ্ছে পরিপাকের পর খাদ্য সার রক্ত রসও দ্রবীভূত থাকবে, কারণ এটাকে পরে আসলাম অন্যান্য পদার্থের মধ্যে থাকে কি কি, গ্লুকোজ থাকে, ফ্যাট থাকে, কোলেস্ট্রল থাকে। তাহলে এই যে পরিপাকের পর খাদ্য সারগুলো, সেগুলো কোথায় দ্রবীভূত হবে, রক্ত রসের মধ্যে। কারণ এগুলো তো লিকুইডের মধ্যে দিয়ে তো বাহিত হয়ে আমাদের বিভিন্ন কোষে যেতে হবে, নাকি রক্ত কণিকারগুলো মানে একটা উপাদানের উপর সে কি গায়ের মধ্যে লেগে কি পরিবহিত হতে পারবে না, তাকে একটা লিকুইডের মাঝখানে যে সে হচ্ছে বিভিন্ন কোষে পৌঁছাতে হবে। তাহলে এই পরিপাকের পর বিভিন্ন খাদ্য সারগুলো রক্ত রসের মাধ্যমে দ্রবীভূত হয়ে বিভিন্ন টিস্যু অঙ্গে বাহিত হয়। আচ্ছা, টিস্যু অঙ্গ থেকে নির্গত বর্জ্য পদার্থগুলো একটু আগে আমরা পড়ে আসি, তাহলে প্রত্যেকটা জিনিস দেখো, তুমি যদি মোটামুটি পদার্থগুলো মনে রাখতে পারো, তুমি নিজে নিজে এগুলো রক্তরসের কাজও বানায় বানায় লিখতে পারবা। টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়। টিস্যু অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসের সাথে দ্রবীভূত বাইকার্বনেট থাকে, এটা আমরা একটু পরে পড়বো। রক্তরসের মধ্যে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে, সোডিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, এটা মনে রাখবা। আর হচ্ছে অপরিমাণ অক্সিজেনও বাহিত হয়, এটাও আমরা পড়বো, আমাদের আছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন পরে। আচ্ছা, লোহিত কণিকা সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্ত রসে দ্রবীভূত হয়, ফার্স্টে রক্ত রসে থাকে, তারপর সেখান থেকে লোহিত রক্ত কণিকা আছে, এটা আমরা পড়বো। আচ্ছা, একটু আগে পড়ে আসে রক্তের মধ্যে কি কি থাকে, হরমোন থাকে, এনজাইম থাকে। এই দেখো, বিভিন্ন হরমোন, এনজাইম, লিপিড এগুলো সব বিভিন্ন অঙ্গে বাহিত হয়, কার মাধ্যমে, রক্তের মাধ্যমে। আচ্ছা, তারপর দেখো রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো, আমরা একটু পরে 13টা ক্লটিং ফ্যাক্টর পড়বো। এই 13টা ক্লটিং ফ্যাক্টর কোন জায়গায় থাকে, এগুলো রক্ত রসের মধ্যে দ্রবীভূত থাকে, মানে মোটামুটি যা কিছু আছে সব কিছু রক্ত রসের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু আগে পড়লাম যে বিভিন্ন যেই পেশিগুলো বেশি কাজ করে, যারা সেখানে অনেক বেশি তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটাকে আমরা পুরো শরীরের মধ্যে ছড়াই দিতে হয়। এই কাজটাও কে করতেছে, এই কাজটা আমাদের রক্ত রসই করতেছে। ওকে, এরপর আমরা বলবো রক্তকণিকা। রক্তকণিকা কি, রক্তের উপাদান হিসেবে যে উপাদানগুলো ভাসমান অবস্থায় সেগুলো হচ্ছে রক্তকণিকা। এগুলো কোন প্রক্রিয়ায় তৈরি হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে পরীক্ষা আসে হিমাটোপয়েসিস কাকে বলে। অনেকে দেখা যায় যে হিমাটোপয়েসিস ওয়ার্ডটা যদি ভেঙে বুঝো, তাহলে তুমি দেখবা নিজে নিজে সংজ্ঞা লিখতে পারবা। হিমাটোপয়েসিস কি, হিম, এই হিম মানে হচ্ছে রক্ত, হিম মানে হচ্ছে রক্ত, আর পয়েসিস, পয়েসিস মানে হচ্ছে উৎপন্ন করা। তাহলে যেই প্রক্রিয়ার মাধ্যমে রক্তকণিকা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, হিমাটোপয়েসিস। আচ্ছা, এই রক্তকণিকা কত পার্সেন্ট থাকে, 45%, আমরা একটু আগে দেখে আসছি। আচ্ছা, রক্তকণিকা কয় টাইপের থাকে, এর দুইটা নামই আমাদের জানতে হবে, এরিথ্রোসাইট বা আরবিসি বা লোহিত রক্তকণিকা। আমাদের তিনটা নামই জানতে হবে, এরিথ্রোসাইট, আরবিসি বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা ডাব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্তকণিকা, তারপর হচ্ছে প্লেটলেট বা হচ্ছে থ্রোম্বোসাইট, অনুচক্রিকা। তিনটা নামে আমাদের জানতে হবে। বেসিক্যালি এই নামগুলো থেকে কোশ্চেন করে, থ্রোম্বোসাইট, তারপর হচ্ছে লিউকোসাইট, তারপর হচ্ছে এরিথ্রোসাইট। ওকে,
এই ছকটা মোটামুটি পড়লে দেখবা যে এই ছকটা হচ্ছে তোমার রিভিউ ছক। এতক্ষণ আমরা যা পড়ে আসছি বা সামনে যা পড়বো এই ছক হচ্ছে মোটামুটি তার রিভিউ। দেখো রক্ত রস বা প্লাজমার একদম ক্লাসিফিকেশন দিয়েছে, আমরা এগুলো সব পড়ে আসছি। দেখো এই যে পানি কত পার্সেন্ট ছিল, কঠিন পদার্থ কত পার্সেন্ট, এর মধ্যে অজৈব কতটুকু, জৈব কতটুকু, সবকিছু পড়ে আসছি। জাস্ট একটা জিনিস আমরা পড়ি নাই যে রক্ত কণিকাগুলো। আচ্ছা, রক্তকণিকা দেখো, তার মধ্যে শ্বেত রক্তকণিকার মধ্যে হচ্ছে দুইটা টাইপ থাকে। নর্মালি অন্য রক্তকণিকা আমরা ক্লাসিফাই করতে পারি না, গ্র্যানিউলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। গ্র্যানিউল মানে কি দানা, তাহলে যেই লিউকোসাইটগুলোর মধ্যে আমরা দানা দানা পাবো তাদেরকে আমরা কি বলবো, গ্র্যানিউলোসাইট। ওর নামটা ছোট কিন্তু ওর ক্লাসিফিকেশন বেশি। কে কে থাকে ওর মধ্যে, ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল, মানে সব ফিল হচ্ছে গ্র্যানিউলোসাইটের মধ্যে থাকবে। দানা দানা আমি ভেবে মনে রাখতাম যে গ্র্যানিউলোসাইট, গ্র্যানিউল মানে দানা, আমি দানা ফিল করতে পারতেছি, তাহলে যেইগুলো লাস্টে ফিল আছে সেগুলোকে আমরা কি বলবো, গ্র্যানিউলোসাইট বলবো। আর অ্যাগ্রানিউলোসাইট মানে কি, যেগুলো মানে নাই, এগুলো মানে হচ্ছে নাই, তাহলে যেগুলো হচ্ছে গ্র্যানিউল নাই সেগুলোকে আমরা বলবো অ্যাগ্রানিউলোসাইট। এগুলো কারা কারা, মোনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। প্রশ্ন আসে কোনটা গ্র্যানিউলোসাইট নয়, কোনটা অ্যাগ্রানিউলোসাইট, এরকম প্রশ্ন আসে, তাহলে তোমার মনে রাখতে পারবে এগুলো। আর এই চারটা খুব ভালো করে পড়ে নিবা। আচ্ছা, দেখো লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট। নর্মালি এগুলো থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে একটু কম্প্যারিজন টাইপের আসে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই তিনটার পার্থক্য হিসেবে আসে। তো এগুলোর মধ্যে কিছু কি পয়েন্ট আছে যেগুলো আমাদের জানা লাগবে এক্সামের জন্য। আচ্ছা, লোহিত রক্তকণিকা আমাদের রক্তকণিকাগুলোর মধ্যে সবচেয়ে মোটামুটি সবচেয়ে ভাইটাল বলতে পারো আর কি তুমি। আচ্ছা, কেন লোহিত রক্তকণিকা, আগে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স জানবো। ও হচ্ছে গোল থাকে, দ্বি অবতল থাকে। দ্বি অবতল মানে কি, দেখো তুমি ওর সাইজ দেখলে দেখবা, এই দেখো এই সাইডে একটু উঁচু আছে, এই সাইডে একটু উঁচু আছে। অবতল মানে কি, একটু ডেবে যাবে, তাহলে এই জায়গা থেকে সে একটু ডেবে যাচ্ছে, এই জায়গা থেকে সে একটু ডেবে যাচ্ছে, তাহলে আমরা তাকে কি বলতেছি, দ্বি অবতল বলছি। দুই জায়গাতে সে হচ্ছে অবতল, তাহলে সে হচ্ছে দ্বি অবতল। আচ্ছা, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সে হচ্ছে নিউক্লিয়াসবিহীন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রক্তকণিকাগুলোর মধ্যে একমাত্র একটা রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, সে হচ্ছে শ্বেত রক্তকণিকা, বাকি দুইটাই নিউক্লিয়াসবিহীন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সে নিউক্লিয়াসবিহীন কিন্তু সে অক্সিজেন বহন করে। অক্সিজেনকে সে হচ্ছে এই যে অক্সি হিমোগ্লোবিন হিসেবে বহন করে, এটাও আমরা পড়বো একটু পরে। আচ্ছা, হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাকে আমরা কি বলবো, লোহিত রক্তকণিকা বলবো, বা রেড ব্লাড কর্পাসেলস, বা হচ্ছে আরবিসি বা এরিথ্রোসাইট বলবো। আচ্ছা, এটার গড়, স্থূলতা, ব্যাসটা সেগুলো লাগবে না। আমরা জানি দ্বি অবতল, তাহলে কিনারা কি হবে, মধ্যভাগ পাতলা হবে, এগুলো লাগবে না। আচ্ছা, এখানে এই একটা ইনফরমেশন আছে, স্তন্যপায়ীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তের নিউক্লিয়াস থাকে। এটা যখন আমরা বই পড়ছিলাম তখন আমাদের বইয়ের মধ্যে ছিল যে উটের রক্তের মধ্যে থাকে না। তোমাদের বই আসলে দেখলাম যে এটা নিয়ে সন্দেহ আছে, পরে কোন দিন জানি বলবে যে এটার মধ্যে থাকে। আচ্ছা দেখো, বিভিন্ন বয়সের মানুষের লোহিত রক্তকণিকার সংখ্যা, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসে এমসিকিউ হিসেবে। কি আসে দেখো, আমাদের আস্তে আস্তে রক্তকণিকার সংখ্যাটা কমতেছে। যখন ভ্রূণ ছিল, মানে যখন সে মায়ের পেটে ছিল, এখনো পৃথিবীতে আসে নাই, এই ভ্রূণ অবস্থায় তার লোহিত রক্তকণিকা ছিল হচ্ছে 80 থেকে 90 লাখ, প্রচুর লোহিত রক্তকণিকা ছিল। আচ্ছা, শিশু দেহে আস্তে আস্তে এটা হচ্ছে 60 থেকে 70 লাখ হয়ে গেছে। তাহলে ভ্রূণ থেকে তুমি স্টেপ বাই স্টেপ মনে রাখলে তোমার মানগুলো মনে থাকবে, নাহলে মানগুলো গোলায় ফেলবা। ভ্রূণ দেহে ছিল কত, 80 থেকে 90 লাখ। যখন সে শিশু, মানে সে এখন বের হয়েছে, মায়ের পেট থেকে বের হয়েছে, তখন সেই অবস্থা তার লোহিত রক্তকণিকা ছিল হচ্ছে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে হচ্ছে 50 থেকে 54 লাখ, এবং পূর্ণবয়স্ক স্ত্রী দেহে হচ্ছে 44 থেকে 49। এই সংখ্যাগুলা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষের দেহটা আর স্ত্রী দেহটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন দরকার নেই এগুলো।
ব্যায়াম বা গর্ভ অবস্থায় তোমার ব্লাড সার্কুলেশনটা শরীরের মধ্যে বেশি হয়। যখন ধরো তুমি ব্যায়াম করছো, তোমার শরীরের মাসলগুলো মুভ করতেছে, তখন সেগুলো করে কি আমাদের বোন ম্যারোগুলোকে, মানে আমাদের যে অস্থিগুলো, অস্থি মজ্জাগুলো লোহিত রক্তকণিকা উৎপন্ন করতেছে, সেগুলোকে সিগন্যাল দেয়। সেই সিগন্যাল দেওয়ার কারণে সেগুলো বেশি বেশি লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। তখন দেখা যায় যে আমরা যদি কোনো ব্যায়াম ট্যায়াম করে বা খুব কঠোর একটা পরিশ্রমের একটা কাজ করে যখন আমরা ধরো আমরা রিপোর্ট টেস্ট করলাম, টেস্ট করলে দেখা যাবে যে আমাদের লোহিত রক্তকণিকাটা বেড়ে গেছে। আচ্ছা, প্রতি ঘন মিলিমিটার এটা কত থাকে? আচ্ছা, প্রতি ঘন মিলিমিটারে 50 লাখের চেয়ে যদি 25% কম থাকে, 25% কম থাকলে মানে কি? কম থাকা মানে হচ্ছে অল্পতা, বা এটাকে আমরা বলি অ্যানিমিয়া, রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা। এটা আমাদের দেশের খুবই মানে কমন একটা ডিজিজ আর কি, রক্ত স্বল্পতা। বেশিরভাগ মেয়েরা এই রোগের মধ্যে বেশি ভুগে বাংলাদেশে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যদি লিখে আসো যে যদি আসে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া কাকে বলে, তুমি লিখে আসো যে লোহিত রক্তকণিকার সংখ্যা কম থাকলে তাকে আমরা অ্যানিমিয়া বলি। না, তোমাকে একটা সার্টেন রেঞ্জে বলতে হবে কত থেকে কম থাকতে হবে। যদি 50 লাখের থেকে 25% কম থাকে তখন আমরা তাকে বলবো রক্ত স্বল্পতা। কিন্তু যদি কোনো কারণে সেটা বেড়ে যায়, কার থেকে বাড়বে? 65 লাখের বেশি হয়ে যায়, মানে ধরো 50 লাখ নর্মাল থাকতো, তার মধ্যে সে 15 লাখের বেশি হয়েছে, 15 লাখ বেশি হয়ে মানে 65 লাখের বেশি হয়, তাহলে তাকে আমরা কি বলবো? পলিসাইথেমিয়া বলবো। পলি মানে কি অনেক বেশি না, তাহলে 65 লাখের থেকে আমি মনে রাখতাম 65 পলি, তাহলে 65 লাখের থেকে বেশি হয়ে তাকে আমরা কি বলবো? পলিসাইথেমিয়া বলবো। এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় হচ্ছে 3 মাস। এই জন্য নর্মালি বলে হচ্ছে 3 মাস পর ব্লাড ডোনেট করা যায়, কারণ লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, 3 মাস 4 মাস, তাহলে 4 মাস পর পর হচ্ছে এই লোহিত রক্তকণিকা ভেঙে যাবে, ভেঙে গেলে নতুন করে উৎপন্ন হবে। এই জন্য বলা হয় কি প্রতি 4 মাস পর পর ব্লাড ডোনেট করা সেফ। ওকে, আচ্ছা, তাহলে এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায়? লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় হচ্ছে আমাদের দেহে যে চাপা অস্থিগুলো আছে। চাপা অস্থি কি? ধরো আমি আমার হাতটা দেখাই, আমার হাতের অস্থিটাই কোন হবে? চাপা অস্থি। তোমরা যারা সামনে মেডিকেলে যাবা তখন তোমরা কঙ্কাল টঙ্কাল পড়বা, তখন তোমরা চাপা অস্থি সম্পর্কে আরো ভালো জানবা। আমাদের এই যে বুকের মাঝখানে, তোমরা 9 নাম্বার না 7 নাম্বার চ্যাপ্টারে, তোমাদের খুব সময় 7 নাম্বার চ্যাপ্টারে মাঝখানে কি একটা চাপা অস্থি আছে না, স্টারনাম নামে? এই স্টারনামের মধ্যে কিছু চাপা অস্থি আছে আমাদের দেহের মধ্যে, যেটা আমাদের স্কালের মধ্যে যে অস্থিগুলো সেগুলো হচ্ছে চাপা অস্থি। এই চাপা অস্থির মাঝখানে কিছু পদার্থ থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে অস্থি মজ্জা। যেরকম ধরো আমরা যখন মুরগির মাংস খাই, মুরগির মাংস অনেকে হাত দিয়ে চাবানোর পরে কিছুটা ক্যালসিয়ামের মতো বের হয়ে আসে না, ওই যে অনেকে ওগুলোকে নল্লির ভিতরে ক্যালসিয়াম বলে। তো এই ক্যালসিয়াম পার্টটা হচ্ছে আমাদের অস্থি মজ্জার পার্ট। এই অস্থি মজ্জা দুই টাইপের অস্থি মজ্জা থাকে, লাল অস্থি মজ্জা আর হলুদ অস্থি মজ্জা। এর মধ্যে শুধুমাত্র লাল অস্থি মজ্জার কিছু স্টেম কোষ মানে কি? স্টেম ওয়ার্ডটা মানে হচ্ছে উৎপন্ন করে যে, তাহলে কিছু কোষ লাল অস্থি মজ্জার মধ্যে কিছু কোষ যারা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন করে, সেসব জায়গা থেকে হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাল অস্থি মজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে ধরো কোনোভাবে আমার শরীরের মধ্যে ব্লাড লস হইলো, আমার কোনো অ্যাক্সিডেন্ট হইলো, বা কোনো কারণে আমার শরীরের মধ্যে ব্লাড লস হচ্ছে, তো কি করবে? ধরো এই সিগন্যালটা আমাকে কে উৎপন্ন করতেছে? লাল অস্থি মজ্জাগুলো উৎপন্ন করতেছে। তো আমাকে এই সিগন্যালটা লাল অস্থি মজ্জা পর্যন্ত পৌঁছানো লাগবে। কে পৌঁছাবে? দেখো, যখন বৃক্ক ধরো কম অক্সিজেন মাত্রা বা কম ব্লাড শনাক্ত করছে, কম অক্সিজেন মাত্রা নর্মালি ধরো হচ্ছে আমার শরীরের মধ্যে, আমি অনেক উপরে কোনো জায়গার মধ্যে উঠছি বা আমি ব্যায়াম করছি, তো ব্যায়াম করার পর দেখবে তুমি হাঁপায় যাচ্ছ না, তো আমার শরীরে কম অক্সিজেন মাত্রাটা শনাক্ত করছে। এখন শনাক্ত করার পর বৃক্ক করতেছে, শনাক্তটা করার সঙ্গে সঙ্গে সে হচ্ছে একটা কি রিলিজ করে? একটা হরমোন রিলিজ করে। হরমোনটার নাম কি? এরিথ্রোপোয়েটিন। দেখো, এরিথ্রো মানে কি? এরিথ্রোসাইট যে তৈরি করার জন্য যে সিগন্যাল দিবে, এরিথ্রোসাইটকে লোহিত রক্তকণিকা। আর পোয়েটিন মানে কি? আমি এটাকে বলে আসি পোয়েসিস মানে তৈরি করা। তাহলে যেই হরমোনটা এরিথ্রোসাইট তৈরির জন্য সিগন্যাল প্রডিউস করবে তাকে আমরা বলবো হচ্ছে এরিথ্রোপোয়েটিন। এই হরমোন দেখো লাল অস্থি মজ্জার মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে, আর যেই প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে এরিথ্রোপয়েসিস। তাহলে দুইটার মধ্যে খুব প্যাচ লেগে যেতে পারে যে হোয়াট ইজ হিমাটোপয়েসিস অ্যান্ড হোয়াট ইজ এরিথ্রোপয়েসিস। হোয়াট ইজ হিমাটোপয়েসিস? হিম মানে রক্ত, তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে সব ধরনের রক্তকণিকা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে হিমাটোপয়েসিস। আর যেটা মাধ্যমে শুধুমাত্র এরিথ্রোসাইট উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে এরিথ্রোপয়েসিস। ওকে, দেখো এই হরমোন কি করবে?
এই হরমোন এই এরিথ্রোপয়েটিন হরমোন কি করবে? এরিথ্রোপয়েটিন হরমোন হচ্ছে ওই অস্থি মজ্জাগুলোতে যাবে, তাদেরকে সিগন্যাল দেবে যে আমার শরীরের মধ্যে অক্সিজেন কমে গেছে, কোনোভাবে তুমি তাড়াতাড়ি করে লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন করো। ওরা উৎপন্ন হলে কী করবে? ওরা বেশি বেশি অক্সিজেন পরিবহন করতে পারবে, কারণ আমরা একটু পরে তারা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করতেছে। তাহলে বেশি লোহিত রক্তকণিকা উৎপন্ন হলে বেশি অক্সিজেন পরিবহন হবে, তাহলে আমার শরীরের মধ্যে অক্সিজেন ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের ওই রক্ত অক্সিজেন মাত্রাটা আবার নর্মাল লেভেলে চলে আসবে। এটা এখানে বসে এরিথ্রোসাইট সৃষ্টি প্রক্রিয়াকে আমরা কি বলবো? এরিথ্রোপোয়েসিস বলবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন কত পার্সেন্ট থাকে। দেখো এই লোহিত রক্তকণিকার মধ্যে পানির পার্সেন্টেজ আসলে অত বেশি লাগবে না, কিন্তু লাগবে হচ্ছে এর কঠিন পদার্থের মধ্যে প্রায় 90% হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। মানে বলতে পারো এর মেইন কম্পোনেন্টই হচ্ছে তোমার হিমোগ্লোবিন। এর মধ্যে 60 থেকে 70% থাকে পানি, ওই পানিটাকে বাদ দিয়ে যা থাকে তার বাকি 90%ই হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন, তুমি যদি ভাঙো নামটাকে, হিম আর গ্লোবিন। হিম হচ্ছে একটা রঞ্জক পদার্থ, এর যেটা কারণ হচ্ছে আমাদের রক্তটাকে লাল দেখাচ্ছে। আর গ্লোবিন কি? যে আমরা একটুকে পড়েছিলাম না জিপিএ 5 দিয়ে, তাহলে গ্লোবিউলিন একটা প্রোটিন ছিল, তাহলে গ্লোবিন একটা প্রোটিন, তাহলে একটা রঞ্জক পদার্থ, একটা প্রোটিনের যোগ হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট যে প্রতি 100 মিলিলিটার রক্তে আমাদের প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটার উপরে স্টার মার্ক দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে প্রতি 100 ml রক্ত তুমি যদি প্রতি, এখানে আমাদের শরীরের মধ্যে কত পার্সেন্ট রক্ত থাকে? আমাদের শরীরে 8% রক্ত থাকে। প্রায় হচ্ছে অনেক, প্রায় হচ্ছে দেখো যদি হিসাব করা আর কি, এরকম হিসাব করে দেখবা যে প্রচুর মানে কেজিতে চলে আসবে কি তোমার অ্যামাউন্টটা, হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা। তাহলে প্রতি 100 ml রক্তের মধ্যে হচ্ছে প্রায় 16 গ্রাম আমাদের হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, হিমোগ্লোবিন 4টা, এগুলোর জন্য দরকার নেই হিমোগ্লোবিন কয়টা পলিপেপটাইডের সাথে যুক্ত হয়, এগুলো ইউজুয়ালি আসে না, বাট দেখে রাখো যেহেতু একটা ইনফরমেশন। হিমোগ্লোবিন হচ্ছে, ধরো এটা হচ্ছে হিমোগ্লোবিন, সে হচ্ছে তার পরপর এইদিকে একটা পলিপেপটাইড চেনের সাথে যুক্ত হয়, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম 4টা পলিপেপটাইড চেনের সাথে যুক্ত হচ্ছে, আর হিম গ্রুপের কারণে রক্ত লাল হয়। ওকে, এবার আসি আমরা লোহিত রক্তকণিকার কাজে। লোহিত রক্তকণিকার কাজের উপর ট্রিপল স্টার দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি তোমার পরীক্ষার মধ্যে যদি রক্তকণিকা থেকে কোয়েশ্চেন আসে, লোহিত রক্তকণিকার কাজ আর হচ্ছে শীত রক্তকণিকার কাজ খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো ফার্স্ট হচ্ছে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে অধিকাংশ, এটা আমরা পড়ছি যে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন দিয়ে সে হচ্ছে অক্সিজেন পরিবহন করতেছে, তাহলে এটা ফার্স্টের পয়েন্টই থাকবে আমাদের। তারপর হচ্ছে রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে। ঘনত্ব কি? সে রক্তটাকে ঘন করে দিচ্ছে, এরকমও রাখতে পারে। যেটা কণিকা, ধরো আমি কিছু এখানে পানি রাখছি, এখানে আছে আমি লবণ ঢালতেছি বা চিনি ঢালতেছি বা কোনো একটা কণিকা মার্বেল টাইপের কিছু একটা রাখতেছি, তো সেটা কি করতেছে? আমাদের এই দ্রবণটাকে সে ঘন করে দিচ্ছে। তাহলে এই লোহিত রক্তকণিকা কি করে? আমাদের রক্তের ঘনত্বটাকে রক্ষা করে। আর সান্দ্রতা কি? সান্দ্রতা তোমাদের এক্সট্রা সিলেবাসের মধ্যে পড়ে গেছে। সান্দ্রতা হচ্ছে কি? তরল একটা ধর্ম। যেরকম ধরো আমরা যখন কারেন্ট পড়ছিলাম তখন কি পড়ছিলাম? যে রোধ হচ্ছে প্রবাহকে বাধা দিচ্ছে। সান্দ্রতাও এরকম একটা ধর্ম যে করে কি, যে তরলের প্রবাহটাকে বাধা দিচ্ছে। তাহলে যেহেতু এটা অনেক ঘন করে ফেলতেছে, তাহলে সে করতেছে কি, এর ভিতরে কোনো কিছু প্রবেশ বা এর থেকে কিছু বের হতে সে বাধা দিচ্ছে। আচ্ছা, এগুলোর হিমোগ্লোবিন ও অন্যান্য আন্তঃকোষীয় বস্তু হচ্ছে বাফার রূপে কাজ করে। এটা আমরা ফার্স্টে যে রক্তের কাজের মধ্যে পড়ে আসলাম, যে রক্তের প্লাজমা আর হচ্ছে লোহিত রক্তকণিকা, এই দুটো হচ্ছে বাফার হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে বাফার হিসেবে কাজ করলে কি করবে? সমলক্ষার সাম্যতা রক্ষা করবে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযোগ থাকে যা মানুষের ব্লাড গ্রুপিং এর জন্য দেয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে ব্লাড গ্রুপিং করতেছি, আমার ও পজিটিভ আমার ও নেগেটিভ, এই যে ব্লাড গ্রুপিংগুলো এগুলো কোথায় করতেছি? এই লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লির মধ্যে একটা অ্যান্টিজেন থাকে, ওই অ্যান্টিজেন প্রোটিনটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং এর মধ্যে হেল্প করতেছে। আচ্ছা, এসব কণিকা রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। এই বিলিরুবিন ও বিলিভার্ডিন কি? এগুলো আমরা 3rd চ্যাপ্টারে পড়লে দেখবা যে যকৃতের মধ্যে গিয়ে এই হিমোগ্লোবিনের এই হিম অংশটা ভেঙে তারপর হচ্ছে এগুলো উৎপন্ন হয়, বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন, এগুলো রঞ্জক পদার্থ। আচ্ছা, লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, যা এন্ডোথেলিয়াল কোষে এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়।
এক মিনিট দাঁড়াও, আমি একটু কমেন্টস চেক করি। আচ্ছা, তো লোহিত রক্তকণিকার মধ্যে কি এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডের সংকেত কি? এনও। এনও উৎপন্ন করে, যেটা কি করে এন্ডোথেলিয়াল কোষে, তোমার শরীরের মধ্যে যে এন্ডোথেলিয়ার মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো এল আর্জিনিন। এল আর্জিনিন জিনিসটা কি? এল আর্জিনিন হচ্ছে তোমার আমাদের শরীরের যে অনেকগুলো প্রোটিন দিয়ে গঠিত না, এল আর্জিনিন এরকম একটা প্রোটিনের মতো কাজ করে আর কি। তাহলে এই লোহিত রক্তকণিকা একটা এনজাইম রূপে একটা পদার্থ নাইট্রিক অক্সাইড এনও উৎপন্ন করে, যেটা হচ্ছে এন্ডোথেলিয়াল কোষের এই প্রোটিন মানে গঠনকারী প্রোটিনের মতো কাজ করে। আচ্ছা, এরা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে, H2S গ্যাস উৎপন্ন করে, যেটা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। কি করে? হাইড্রোজেন সালফাইড গ্যাস তোমার রক্তনালীকে যাতে ধরো এখন হচ্ছে এখান থেকে বেশি ব্লাড আমার পাস করতে দিলে সমস্যা হয়ে যাবে আর কি, তখন কি করবে? হাইড্রোজেন সালফাইড গ্যাসটা উৎপন্ন করে দিবে। উৎপন্ন করলে সে করবে কি, ধরো আমার ধমনীটাকে সে সংকুচিত করে ফেলবে বা শিরাটাকে সংকুচিত করে ফেলবে, যার ফলে এখান দিয়ে এক্সট্রা ব্লাডগুলো পাস হবে না। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তুমি যদি লোহিত রক্তকণিকা কাজ লেখো আর এগুলো না লিখো তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু কমে যাবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, এর অনেক সময় এটা দরকার নেই তোমার লিখার, যে এটা মেইনলি WBC করে, লোহিত রক্তকণিকা তেমন একটা ভূমিকা নাই, মানে তুমি পয়েন্ট বানাতে লিখতে পারো, বাট বাকিগুলো যেগুলো সেগুলো খুব মানে প্রমিনেন্ট, এগুলো লিখতেই হবে তোমাকে। আচ্ছা, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা। মানবদেহে শ্বেত রক্তকণিকা কি থাকবে? সে হিমোগ্লোবিন বিহীন থাকবে। একটু আগে বলে আসছি যে একমাত্র একটা রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, বাকি দুইটার একটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, সে হচ্ছে অনিয়তাকার। যেরকম আমরা লোহিত রক্তকণিকাকে বলতে পারছি, দেখো তুমি কিন্তু পার্থক্য এগুলোর মধ্যেই পেয়ে যাচ্ছ। যেরকম লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন ছিল, এটার মধ্যে নাই। প্লাস লোহিত রক্তকণিকা আকারটা কিরকম ছিল? গোল ছিল, দ্বি অবতল ছিল, বাট এটা হচ্ছে অনিয়তাকার। মানে এটার কেমন আকার তুমি বলতে পারবে না। যেরকম ধরো অ্যামিবার ক্ষেত্রে আমরা কিরকম কোনো আকার বলতে পারছিলাম, এটার ক্ষেত্রে আমরা কোনো আকার বলতে পারবো না। আর এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত অনেক বড় একটা কোষ থাকে। তারপরে দেখো লোহিত রক্তকণিকার মধ্যে হিম নামক রঞ্জক পদার্থ ছিল, কিন্তু এখানে কোনো রঞ্জক পদার্থ থাকবে না। এই জন্য এটাকে আমরা বলি হোয়াইট, সাদা, মানে আমরা এটা কোনো কালার ডিফাইন করতে পারছি না, এটা কি কালারের হবে। আচ্ছা, দেখো এটা কি করে? দেহে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, মানে কি হয়েছে আমাদের দেশের মধ্যে যেরকম থাকে না ভ্রাম্যমান আদালত থাকে, এরা কি করে? বিভিন্ন এরিয়ার মধ্যে এরা হচ্ছে আইন পরিচালনা করে, বিভিন্ন কেস টেস ইয়া করে আর কি। তো এইগুলো কি করে? ভ্রাম্যমান, মানে সে আমাদের শরীরে বিভিন্ন জায়গার মধ্যে, সে ধরো আমার এখানে একটা জীবাণু প্রবেশ করছে, তো সে কি করবে? সে মানে নিয়মিত ঘুরতেছে, রক্তের মাঝখানে ঘুরতেছে যে কোনো বহিরাগত জীবাণু আসে কিনা। ধরো এখান থেকে জীবাণুটা প্রবেশ করলো, বা আমার নিঃশ্বাসের মাধ্যমে জীবাণুটা প্রবেশ করলো, সে সাথে সাথে ওই জায়গাটার মধ্যে ছুটে যাবে, যাতে ওই জীবাণুর ঢুকার জন্য যে ইফেক্টগুলো হবে সেটাকে সে পরাস্ত করতে পারে। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট, সে হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট হিসেবে কাজ করে। আচ্ছা, কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, সাইটোসিস মানে হচ্ছে মেরে ফেলা, আর ফ্যাগো মানে হচ্ছে ফ্যাগোজোম থেকে আসে, ফ্যাগোজোম মানে হচ্ছে বহিরাগত জীবাণু। তাহলে যেই প্রক্রিয়ার মাধ্যমে শ্বেত রক্তকণিকা বহিরাগত জীবাণুকে ধ্বংস করে ফেলে বা মেরে ফেলে, সেগুলোকে আমরা কি বলবো? ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এটা কত থাকে দেখো, এটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার 4 থেকে 11,000 থাকে। তোমাদের মেবি পরে একটা চার্টের মধ্যে এটা 5 থেকে 8,000 দেওয়া আছে, কিন্তু এই 4 থেকে 11,000 হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার আর কি। পরীক্ষা আসলে 4 থেকে 11,000টাই দেওয়ার ট্রাই করবা। আচ্ছা, শিশু অসুস্থ মানবদেহের সংখ্যা বেড়ে যেতে পারে, কারণ এর কাজ কি? কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ করা। তাহলে আমরা যদি কোনোভাবে অসুস্থ হই তাহলে কি হবে? এই ইউনিটগুলো হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ তাদেরকে বেশি বেশি কাজ করতে হবে, বেশি বেশি রোগ প্রতিরোধ করতে হবে, তাই তখন হচ্ছে এইগুলো সংখ্যা বেড়ে যেতে পারে। আচ্ছা, লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার গড় অনুপাত হচ্ছে 600:1। এটা হচ্ছে মেবি রিসেন্ট বইয়ের মধ্যে 700:1 হয়েছে। একটু চেক করে নিয়ে এডিট করে নিবার কি বইয়ের মধ্যে, কারণ আমাদের হচ্ছে রিসেন্ট ইনফোটাই জানা উচিত অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য। এখানে এই ছবির মধ্যে একটা জিনিস খেয়াল করবা, আচ্ছা দেখো
এই যে আমাদের একটা অস্থি দেখাইছে, ও অস্থির ভিতরে হচ্ছে আমাদের লাল অস্থি মজা ছিল, ওইখান থেকে একটা স্টেম কোষ, এটা আমরা যে পড়ছিলাম স্টেম কোষ। স্টেম মানে কি, যে উৎপন্ন করে। তাহলে এই স্টেম কোষ থেকে দেখো এখানে হচ্ছে এরিথ্রোব্লাস্ট, তাহলে আমরা বুঝছি এরিথ্রো মানে সে এরিথ্রোসাইট উৎপন্ন করবে। আর এই দেখো এই যে নিউট্রোফিল, তারপর ইউসিনোফিল, বেসোফিল, মানে আমাদের যে ছিল গ্র্যানিউলোসাইটগুলো ছিল, এই গ্র্যানিউলোসাইটগুলো কোন কোষ থেকে উৎপন্ন হচ্ছে, মাইলোব্লাস্ট কোষ থেকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমরা সবই স্কিপ করে যাচ্ছি, এটা ছবির মধ্যে সেরকমভাবে দেখি না, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট যে এরিথ্রোসাইট এরিথ্রোব্লাস্ট থেকে উৎপন্ন হচ্ছে। কিন্তু যে গ্র্যানিউলা, তোমার অ্যাগ্র্যানুলা কিন্তু না, শুধুমাত্র গ্র্যানিউলার লিউকোসাইটগুলো হচ্ছে আমাদের মাইলোব্লাস্ট থেকে উৎপন্ন হচ্ছে। আর মোনোসাইট মোনোব্লাস্ট থেকে, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট। এই ছবিটা থেকে এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্লাটিলেটগুলো কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে। প্লাটিলেটগুলো হচ্ছে একটু পরে আমরা পড়বো, প্লাটিলেটের যখন যাব, যে এগুলো হচ্ছে মেগা ক্যারিওসাইট, এগুলোর নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট, তাহলে সেই মেগা ক্যারিওব্লাস্ট থেকে উৎপন্ন হচ্ছে। জাস্ট একটাই এক্সেপশন, যে গ্র্যানিউলার লিউকোসাইটগুলো কোন কোষ থেকে উৎপন্ন হচ্ছে, মাইলোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, তাকে আমরা কি বলবো, লিউকোসাইটোসিস বলবো। লিউকোসাইটোসিস মানে কি, লিউকোসাইটের পরিমাণ বেড়ে গেছে। আর যদি কমে যায়, পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া, পেনিয়া ওয়ার্ডটা মানে কি, কমে যাওয়া। তাহলে যদি লিউকোসাইটের পরিমাণ কমে যায়, তাকে আমরা কি বলবো, লিউকোপেনিয়া বলবো। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কম থাকলে, যদি আমাদের শ্বেত রক্তকণিকা কম থাকে, তাহলে কি হবে, সে কম জীবাণুর সাথে রোগ প্রতিরোধ করতে পারবে, তাহলে তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে, কমে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে লিউকেমিয়া ক্যান্সারের নাম শুনছি। লিউকেমিয়া ক্যান্সারকে আমরা ব্লাড ক্যান্সার হিসেবে বলি, যদিও এটা আসলে ওরকম ক্যান্সারের ক্লাসিফিকেশনের মধ্যে ফালানো যায় না, কারণ এটা আসলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা ত্রুটি বলা যেতে পারে। যেখানে কি হয়, নর্মালি আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যাটা বেশি থাকে আর কি। একটু আমরা পড়ে আসি যে অনুপাত হচ্ছে প্রায় 700:1 মতো, মানে হচ্ছে প্রায় 700টা লোহিত রক্তকণিকার জন্য একটা শ্বেত রক্তকণিকা, এরকম। কিন্তু দেখো যদি এমন হয়, এমন একটা ডিজিজ কন্ডিশনের মধ্যে যে আমার শ্বেত রক্তকণিকার সংখ্যাটা অনেক বেড়ে গেছে, সেটা লোহিত রক্তকণিকা থেকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তখন দেখা যাচ্ছে কি আমাদের লিউকেমিয়া ক্যান্সার হয়ে যাচ্ছে। তখন যে শ্বেত রক্তকণিকাগুলো উৎপন্ন হচ্ছে, আমরা বলতে পারি যে তাহলে তো ওগুলো ভালো, কারণ ওগুলো তো আমার মোবাইল ডিফেন্সিভ ইউনিট, মানে আমাদের দেহের প্রতিরক্ষা করতেছে, তাহলে তো আমাদের প্রতিরক্ষাই করার কথা, আমার ক্যান্সার কেন হচ্ছে। কিন্তু ওগুলো আসলে দেখা যাচ্ছে ওগুলো ক্যান্সার সেল, যেগুলো বাড়তেছে ওগুলো আমাদের শ্বেত রক্তকণিকা না, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করবে, সেটা আসলে কি, সেগুলো হচ্ছে ক্যান্সার সেল। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট, বাট আমরা স্কিপ করি, অ্যাডমিশনের জন্য দেখতে পারো এটা, যে শ্বেত রক্তকণিকার যে নিউক্লিয়াস, শ্বেত রক্তকণিকার মধ্যে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, এবং বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম থাকে। প্রোটিওলাইটিক এনজাইম থাকে হচ্ছে, কেন প্রোটিওলাইটিক এনজাইম থাকে, কারণ সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে, মানে সে হচ্ছে রোগ জীবাণুগুলোকে মারবে। এই রোগ জীবাণুগুলোর মধ্যে নর্মালি হচ্ছে প্রোটিন থাকে আর কি, রাইবোজোম থাকে, রাইবোজোম থেকে প্রোটিন উৎপন্ন করে। তো এই জন্য প্রোটিওলাইটিক, প্রোটিনকে লাইসিস করবে যেগুলো, মানে হচ্ছে রোগ জীবাণুকে মারার জন্য প্রোটিওলাইটিক এনজাইম থাকে। কিন্তু একটা ইম্পর্টেন্ট উপাদান সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড থাকে হচ্ছে শ্বেত রক্তকণিকার মধ্যে, এটা একটু মার্ক করে না বইয়ের মধ্যে। আচ্ছা, তারপরে দেখো ওই যে আমরা পড়ে আসছি অ্যাগ্রানুলোসাইট কয়টা ছিল, 2টা ছিল। কারা কারা, মোনোসাইট আর লিম্ফোসাইট। এখান থেকে তোমাকে যেগুলো জানতে হবে ইম্পর্টেন্ট, যে এগুলা দেহের কত % থাকে, এদের আয়ুষ্কাল কত, আর এটা কোন কাজ করে, এর বাইরে আর তেমন কিছু জানা লাগবে না। আচ্ছা দেখো, মোনোসাইট কি, মোনোসাইট হচ্ছে ওর নাম, মোনোওয়াটা মানে কি, ছোট না, তাহলে মোনোওয়াটা মানে হচ্ছে ছোট। সে হচ্ছে তার নিউক্লিয়াসে থাকবে কেমন, ছোট অবস্থায় থাকবে শুরুর দিকে, কিন্তু পরবর্তী নিউক্লিয়াসটা কেমন হয়ে যাবে, ঘোড়ার খুর যেরকম থাকে, দেখো কেন, যদি ছবিটা ভালো বোঝা যাচ্ছে না, দেখো এরকম হয়ে যায়, তার নিউক্লিয়াসটা আকারে হচ্ছে এরকম, মানে ঘোড়ার খুরের মতন আকার হয়ে যায় আর কি। তাহলে ফার্স্টে থাকে কি এরকম মোনো, ছোট একটা নিউক্লিয়াস থাকে, পরবর্তী হচ্ছে ঘোড়া খুরের মতো বা বৃক্কের মতো দেখতে হয়ে যায়। আচ্ছা, এর আয়ুষ্কালটা ইম্পর্টেন্ট, এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। দেহের হচ্ছে 2 থেকে 8% হচ্ছে শ্বেত রক্তকণিকা মোনোসাইট, আর এরা কি করে, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, মানে নর্মালি শ্বেত রক্তকণিকার যে কাজ ফ্যাগোসাইটোসিস করা, এই মোনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তারপর হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা মনে রাখবে, এদের নিউক্লিয়াস কিন্তু কোনো ভাগ থাকে না, পরেগুলো নিউক্লিয়াসের মধ্যে ভাগ পাবো, এগুলো হচ্ছে অখণ্ডকায়িত, না এদের মধ্যে কোনো দানা আছে, না এদের মধ্যে কোনো খণ্ডক আছে, এটা একদম সিম্পল। লিম্ফোসাইট কয় টাইপের, লিম্ফোসাইট হচ্ছে 2 টাইপের। এখন লিম্ফোসাইট নিয়ে একটু মানে কন্ট্রোভার্সি আছে,
10 নম্বর চ্যাপ্টারে যখন যাবা তখন দেখবে যে আরেক টাইপের লিম্ফোসাইট পাচ্ছ। আগে আমাদের বইয়ের মধ্যে লিম্ফোসাইটের টাইপের মধ্যে ওটা অ্যাড করা ছিল, আর এটা ছিল হচ্ছে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, কিন্তু এখন এটা দেয় নেই। দেখবা তোমাদের রিসেন্ট বইয়ের মধ্যে কোনটা দাও, রিসেন্ট বইয়ের মধ্যে 2 প্রকার থাকে, তাহলে 2 প্রকার দিবা, 3 প্রকার থাকলে 3 প্রকার দিবা। আচ্ছা দেখো লিম্ফোসাইট কয় টাইপের থাকে, দুই টাইপ, একটা হচ্ছে টি সেল, একটা হচ্ছে বি সেল। তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, এই বি সেলটা থেকে হচ্ছে আমাদের অ্যান্টিবডি উৎপন্ন হয়, এটা বই লিখে রাখো। এগুলো যদি 10 নম্বর চ্যাপ্টারে জানবা, কিন্তু যারা এখনো ফুল সিলেবাস পড়ে তাদের জন্য লিখে রাখো যে এই বি কোষ থেকে হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন হয়। আচ্ছা, আর হচ্ছে টি কোষ। টি কোষগুলো কি করে, টি কোষগুলো হচ্ছে আমাদের যে ইমিউনিটির মধ্যে হেল্প করে, বাট এটা মেইনলি ইম্পর্টেন্ট কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়, বি কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। আচ্ছা, তারপর হচ্ছে দেহের কত পার্সেন্ট থাকে, দেহের হচ্ছে 20 থেকে 40% শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের লিম্ফোসাইট, এগুলো হচ্ছে আমাদের লসিকা তন্ত্র তৈরি, লসিকা তন্ত্রকে আমরা একটু পরেই পড়বো। আচ্ছা, অন্যান্য লিউকোসাইটের মতো এরা কিন্তু ফ্যাগোসাইট না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্যাগোসাইটোসিস কে করতেছে, মোনোসাইট করতেছে, একটু পর আমরা পাবো নিউট্রোফিল করতেছে, কিন্তু লিম্ফোসাইট কিন্তু কোনোভাবেই তারা ফ্যাগোসাইটোসিস করে না, তারা মেইনলি হচ্ছে দেহের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করে, অ্যান্টিবডি তৈরি করে। তারপর ওই যে আমরা যে এনকে সেলগুলো পড়ছিলাম, এগুলো হচ্ছে রোগ জীবাণুকে মেরে ফেলে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে গ্র্যানিউলোসাইট। এই গ্র্যানিউলগুলো দেখার জন্য নর্মালি খালি চোখে আমরা দেখতে পারবো না, তুমি যদি একটা রঞ্জক, মানে নর্মালি ল্যাবরেটরিতে হচ্ছে লিশম্যান রঞ্জক ইউজ করা হয় আর কি, এই লিশম্যান স্টেইনিং করলে তখন হচ্ছে কালারগুলো ভালো বোঝা যায় যে কালার মধ্যে যে কী কী দানা আছে। আমাদের নিউট্রোফিল, দেখো নিউট্রো মানে কি, দেখো নিউট্রাল, নিউট্রাল মানে কি নিরপেক্ষ, সে এদিকেও যায় না ওদিকেও যায় না, তাহলে এই নিউট্রোফিলগুলো হচ্ছে আমাদের বর্ণ নিরপেক্ষ থাকে। এক মিনিট, আর এই এখন যে দানাদারগুলো পড়বো প্রত্যেকটা নিউক্লিয়াসে কিন্তু খণ্ডক থাকবে, এটার হচ্ছে 2 থেকে 5টা খণ্ডক থাকবে। এর আয়ুষ্কাল কত, 2 থেকে 5 দিন। আমরা 2 থেকে 5 দিন আরেকটা কাকে পাইছিলাম, মনোসাইটকে পাইছিলাম, ওর কাজও মনোসাইটের মতো, ওর আয়ুষ্কালও মনোসাইটের মতো, 2 থেকে 5 দিন, প্লাস ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, নিউট্রোফিল হচ্ছে অ্যামিবয়েড চলনে সক্ষম। অ্যামিবয়েড চলন মানে কি, অ্যামিবয়েডের কোনো নির্দিষ্ট আকার থাকে না, সে যে কোনো জায়গাতে ঢুকে যেতে পারে। তাহলে দেখো এই নিউট্রোফিল কি করবে, দেখো ও সে হচ্ছে অ্যামিবয়েড চলনে সক্ষম এবং সংকুচিত হয়ে কোষিক জালিকা প্রাচীরে কণিকার ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে ও সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো, ডায়াপেডেসিস বলবো। এটা কিন্তু প্রশ্নে আসে, ডায়াপেডেসিস কাকে বলে। নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম এবং সে কণিকার চেয়ে, কণিকা কিন্তু অনেক ছোট ছোট কণিকা থাকে, তার চেয়েও ছোট ছিদ্র ভেদ করে কোষিচালিকার প্রাচীর ভেদ করে সে কি করে টিস্যুতে এবং সংক্রমণ স্থলে পৌঁছায়, সেটাকে আমরা বলবো ডায়াপেডেসিস। এক মিনিট, আচ্ছা বলছো তোমার লেটেস্ট বইয়ের মধ্যে 3 প্রকার আছে, তাহলে 3 প্রকারই দিবা। আচ্ছা, তারপর হচ্ছে ইউসিনোফিল। দেখো ইউসিন নামটার সাথে একটু কার মিল আছে, অ্যাসিড, ইউসিন অ্যাসিড। তাহলে সে কি করবে, ইউসিন রঞ্জকে সে লাল বর্ণ দান করবে। আমরা জানি অ্যাসিড কি করে, অম্ল নীলকে লাল করে, অনীলা, অম্ল নীলকে লাল করে। তাহলে সে কি করবে, ইউসিন রঞ্জকের মধ্যে কোন কালার দিবে, রেড কালার দিবে। ইউসিন অ্যাসিড নামে মিল আছে, কিন্তু আবার ইউসিনকে আবার অ্যাসিড বলে ফেলো না, আমি জাস্ট নামে মিলের জন্য, মনে রাখার জন্য বলতেছি।
এখানে কয়েকটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, যেটা ফার্স্টে বললাম, এরিথ্রোপোয়েসিস, হিমাটোপোয়েসিস, ডায়াবেটিসিস, এগুলো ইম্পর্টেন্ট। দেখো এর আয়ুষ্কাল কত, 8 থেকে 12 দিন। আমাদের লিম্ফোসাইট ছিল 7 দিন, এটা হচ্ছে 8 থেকে 12 দিন। এটা দেহে কত থাকে, 2 থেকে 4% থাকে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট, এটা কাজ খুবই ইম্পর্টেন্ট, এরা দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি, পরজীবী সংক্রমণ, প্লিহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, খুব, যে ইওসিনোফিল কি করে, দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জিটা মনে রাখতে পারলে মোটামুটি হবে, বাকিগুলো একটু দেখে রাখবা। অ্যালার্জি হওয়া, তারপর হচ্ছে আমাদের পরজীবী সংক্রমণ, তারপর হচ্ছে প্লিহা স্নায়ুতন্ত্রের রোগের কারণে কি হতে পারে, আমাদের ইওসিনোফিলের সংখ্যাটা বেড়ে যেতে পারে। এরপর হচ্ছে আমাদের বেজোফিল। নিউ বইয়ের ইনফোটাই মনে রাখবা, এটা নিয়ে অনেক মারামারি আছে, অনেক ঝগড়াঝাটি আছে, বাট যেটা যে নতুন বই যেটা থাকবে সেটাকে ফলো করা বেটার, কারণ 10 নম্বর চ্যাপ্টারে গিয়ে আবার দেখবা যে উল্টাপাল্টা হয়ে গেছে। আজমল স্যারের মুড সুইং, সে এক জায়গায় একটা লেখে। আচ্ছা, বেজোফিল। বেজোফিল দেখো সবচেয়ে কম পরিমাণ থাকে কে, বেজোফিল। ওর নামের মধ্যে কি আছে, বেস মানে ক্ষার, তাহলে সে কি করবে, নীল বর্ণ ধারণ করবে। তার আয়ুষ্কাল কত, 12 থেকে 15 দিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওর আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। আচ্ছা, বেজোফিলের কাজটা 3 স্টার। বেজোফিল কি করবে, হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে। আর হচ্ছে সে হেপারিন, দেখো বেজোফিল দুইটা এইচ দিয়ে ওয়ার্ড নিঃসরণ করছে, একটা হচ্ছে সে হিস্টামিন নিঃসরণ করতেছে, আর একটা হচ্ছে সে হেপারিন নিঃসরণ করতেছে। হিস্টামিন কি করতেছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট আপ করতেছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতেছে। আর হেপারিন কি করবে, রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা প্রদান করবে। মানে আমাদের রক্ত নিয়মিত আমাদের রক্তনালীর মধ্যে মানে ফ্লো হচ্ছে, বিভিন্ন অর্গানের মধ্যে যাচ্ছে। এখন কোনোভাবে যদি আমাদের রক্ত এক জায়গায় জমাট বেঁধে যায়, ধরো আমার এই রক্তটা হচ্ছে আমার এই ব্রেনকে সাপ্লাই দিচ্ছে, কোনোভাবে আমার এখানে একটা ব্লকেজ হয়েছে, আমার এখানে রক্তটা জমাট বেঁধে গেছে, আমার ব্রেন প্রপারলি সাপ্লাই পাবে না, তাহলে কি হবে, একটা পর্যায়ে আমার ব্রেনের সেলগুলো ডেড হয়ে যাবে এবং আমি মারাও যেতে পারি। তাহলে এই হেপারিন কি করে, এই রক্তনালিকার ভিতরে রক্তটাকে কোনোভাবে সে জমতে দেয় না, যাতে রক্তটা খুব স্মুথলি ফ্লো হতে পারে। আচ্ছা, তা দেখো শ্বেত রক্তকণিকার কাজের মধ্যে আমরা কি পাবো, যদি তুমি আগেরগুলো ভালো করে পড়ে থাকো, দেখো মনোসাইট এবং নিউট্রোফিল কি করে, তারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে, এই জন্য এদেরকে আমরা কি বলি, আণুবীক্ষণিক সৈনিক বলি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আসে আণুবীক্ষণিক সৈনিক কাকে বলে, অপশন বলে তোমার ধরো আসছে তোমার শ্বেত রক্তকণিকাও আছে, তাহলে কিন্তু অ্যান্সার হবে না। আণবিক সৈনিক একমাত্র কাকে বলে, লিম্ফোসাইটকে বলে। কাকে বলে, লিম্ফোসাইটকে। এর পাশে দিয়ে লিখে রাখো মলিকিউলার সোলজার, এটা লিখে রাখো, ইংলিশ দিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে কোনটি নিচের কোনটি রক্তের মলিকিউলার সোলজার, কে, শ্বেত লিম্ফোসাইট। আচ্ছা, তারপরে যে বেসোফিলের কাজ আমরা মাত্র পড়ছি। তারপর হচ্ছে নিউট্রোফিল কি করে, ইউসিনোফিল কি করে। ইউসিনোফিল দেখো সে হচ্ছে পরিপাক তন্ত্রে কাজ করে, প্রবেশকৃত কৃমির লার্ভা এবং এই যে অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। আগেরগুলো পড়ে আসে, শ্বেত রক্তকণিকার কাজ কিন্তু অত কঠিন না, কিন্তু শ্বেত রক্তকণিকার কাজ প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অনুচক্রিকা বা থ্রোম্বোসাইটস। আচ্ছা, দেখো আমরা একটু আগে দেখে আসছিলাম যে ওই যে ছবিটার মধ্যে অনুচক্রিকা কি ছিল, মেগা ক্যারিওব্লাস্ট নামক কোষ থেকে উৎপন্ন হয়, এই জন্য আমরা তাকে কি বলি, মেগা ক্যারিওসাইট বলি। আচ্ছা, অনুচক্রিকার সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো রিসেন্টলি না আমরা ওই যে ডেঙ্গুর ফেজ দিয়ে পার করলাম। ডেঙ্গুর ফেজে কি হয়, নর্মালি সবচেয়ে কমন যেটা আমরা শুনি, তার প্লাটিলেট লেভেল কমে গেছে। এখন প্লাটিলেট লেভেল কমছে, ওটা কিভাবে বুঝছে, দেখো প্লাটিলেট হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ, এটা হচ্ছে তার নর্মাল রেঞ্জ। যখন আমাদের এই প্লাটিলেটটা কমে গেছে, তখন তার রিপোর্টে বের করছে, তাহলে প্লাটি ধরো 25,000 চলে আসছে বা 26,000 চলে আসছে, তখন বুঝছে আমাদের প্লাটিলেট লেভেল কমে গেছে, মানে এখানে তার ডেঙ্গু তাকে এফেক্ট করছে। আচ্ছা, তার আয়ুষ্কালটা খুব ইম্পর্টেন্ট, 5 থেকে 9 দিন হচ্ছে তার আয়ুষ্কাল। আচ্ছা, সে হচ্ছে যকৃত এবং প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে সে ধ্বংসপ্রাপ্তি হয়। মোটামুটি যকৃত এবং প্লীহা এই দুইটা কি করে, এই দুইটার কাজ সম্পর্কে একটু জেনে নাও। যকৃত এবং প্লীহা যখন আমরা বাচ্চা থাকি বা যে ভ্রূণ অবস্থায়, তারা কি করে, আমাদের লোহিত রক্তকণিকা বা আমাদের রক্তকণিকাগুলোকে উৎপন্ন করে।
কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন তারা কি করে, তারা হচ্ছে অস্থিমজ্জাকে বলে যে আমি এখন এই কাজটা করতে পারবো না, এর দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরে তারা দেখবে যে হিরো থেকে ভিলেন হয়েছে, এবার তারা পুরো ভিলেনের মতো উল্টা কাজ করা শুরু করে। এরপর তারা শুরু করে হচ্ছে ধ্বংসপ্রাপ্তি। তারা সামনে যত লোহিত রক্তকণিকাকে পায় ধ্বংস করে, সামনে না মানে ওই তো যে আমরা আয়ুষ্কাল পড়ছি 120 দিন পরে, 120 দিন পরে যখন তার লাইফ টাইম শেষ হয়ে যায় তখন এই যকৃত এবং প্লীহা যে ছোটবেলায় তাকে বড় করছিল বা জন্ম দিচ্ছিল সেই পরে তাকে ধ্বংস করে ফেলে। আপনি দাঁড়াও। আচ্ছা, এরপর হচ্ছে অনুচক্রিকার কাজ। অনুচক্রিকার নাম আমরা পেয়েছিলাম, সে হচ্ছে থ্রোম্বোসাইট। সে কি করে, থ্রোম্বোসাইটোসিস করে। থ্রোম্বোসাইটোসিস মানে কি, সে হচ্ছে থ্রোম বা একটা প্লাকের মধ্যে তৈরি করে, সেটাকে আমরা বলি হচ্ছে প্লেটলেট প্লাক। প্লেটলেট প্লাক কি, ধরো আমার এই জায়গার মধ্যে ব্লিডিং হচ্ছে, একটা জায়গার মধ্যে ব্লিডিং হচ্ছে, তো ব্লিডিং হতে থাকলে কি আমাদের একটা পর্যায়ে আমাদের শরীর থেকে অনেক বেশি ব্লাড লস হয়ে গেলে সমস্যা, তখন কি করে এই লোহিত অনুচক্রিকাগুলো সেখানে ফাইব্রিন জালকের মাধ্যমে একটা প্লাগের মতো তৈরি করে দেয়। এই প্লাগটা কি করে, ওই জায়গাটার মধ্যে রক্তটাকে জমাট বাঁধায় ফেলে। রক্ত কিভাবে জমাট বাঁধে আমরা একটু পরেই পড়বো, একটা চার্ট দিয়ে পড়ে ফেলবো। এখানে দেখি যে একটা অস্থায়ী প্লেটলেট প্লাগ, একটা অস্থায়ী প্লেটলেট প্লাগ সৃষ্টি করে। প্লাটিলেট থেকে আসে, তার একটা প্লাটিলেটের প্লাগ তৈরি করবো। অস্থায়ী কেন বলতেছে, কারণ এটা একটু পরে একটা টিস্যু দিয়ে মানে রিপ্লেস হয়ে যায় আর কি, এই জন্য এটা স্থায়ী না। কিন্তু তুমি যদি লিখে আসো প্লেটলেট প্লাগ তাহলে টিচার মার্ক কাটতেই পারে, কারণ সেটা স্থায়ী কোনো প্লাগ তৈরি করবে না। অস্থায়ী কিছুক্ষণ পর সেটা টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, সে রক্তপাত বন্ধ করে। তারপরে রক্ত বন্ধ করার জন্য সে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। ক্লটিং মানে কি, ক্লট মানে জমাট বাঁধানো। তাহলে এই রক্তটাকে জমাট বাঁধানোর জন্য কয়েকটা ফ্যাক্টর থাকে, 13টা ফ্যাক্টর, আমরা একটু পরে ওর নামগুলো জানবো। রক্ত জমাট ত্বরান্বিত করার জন্য বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর, 13টা ক্লটিং ফ্যাক্টর রিলিজ করে। আচ্ছা, প্রয়োজন শেষে রক্ত জমাট বিগলনে সাহায্য করে। ধরো আমার এখানে এখন মোটামুটি মানে সে একটা প্লাগ তৈরি করছিল, ব্লিডিং হচ্ছিল, আমার ব্লিডিং বন্ধ হয়ে গেছে, এরপরে টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে গেছে, তো প্লাগটার তো কোনো দরকার নেই। তো বা ধরো প্লাগ মানে কি, ওখানে হচ্ছে একটা কিছু কিছু রক্ত জমাটও বেঁধে গেছে আর কি, মানে এখন সে আর বের হইতে পারেনি, এখানে জমাট বেঁধে গেছে, তো এখন ওখানে তো টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তাহলে রক্ত জমাট বাঁধাগুলোকে সে কি করবে, সেগুলোকে মানে গলিয়ে ফেলবে এবং গলিয়ে পরে ওই জায়গাটা থেকে ওই যে রক্ত বিগলনে সে সাহায্য করবে। আচ্ছা, সে কিছুটা ফ্যাগোসাইটোসিসও করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে কি করে, ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করতেছে। আচ্ছা, তারপরে ধরো কোথাও আমি ব্যথা পাইছি, ব্যথা পাইলে ওই সিগন্যালটা সে কাকে পাঠায়, সে হচ্ছে নিউট্রোফিল এবং মোনোসাইটকে পাঠায়। সে নিউট্রোফিল এবং মোনোসাইটকে পাঠায় কি বলে, দ্রুত ওই জায়গাটার মধ্যে যাও, ওখানে এখন ইমিউনিটি দরকার আছে, ওখানে যে বাইরের থেকে একটা জীবাণু প্রবেশ করছে, ওখানে রোগ প্রতিরোধ করানো লাগবে, সে হচ্ছে ওদেরকে সিগন্যাল দেয়। এবং সে কি করে, আকৃষ্ট করে তার রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। মোটামুটি সে অত বেশি ফ্যাগোসাইটোসিস করে না, অল্প ফ্যাগোসাইটোসিস করে, কিন্তু তার মেইন কাজ হচ্ছে সে নিউট্রোফিল আর মোনোসাইটকে সে রাসায়নিক পদার্থের মাধ্যমে সে হচ্ছে সিগন্যাল দেয় আর কি, যাতে তারা ফ্যাগোসাইটোসিস করে পরবর্তীতে। আচ্ছা, রক্তবাহিকার এন্ডোথেলিয়াম অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, এটাও ইম্পর্টেন্ট। রক্তবাহিকার মধ্যে 3টা লেয়ার থাকে, এর মধ্যে একদম যে ভিতরের লেয়ারটা এন্ডোথেলিয়াম, যেটাকে আমরা টিউনিকা ইন্টিমা বলি, ওই টিউনিকা ইন্টিমা সুরক্ষার জন্য, ওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সে হচ্ছে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে একদম রেড মার্ক দেওয়ার মতো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে, এটা খুব ইম্পর্টেন্ট। সেরোটোনিন আমাদের শরীরে আরেকটা জায়গা থেকে নির্গত হয়, সেটা হচ্ছে ফুসফুস থেকে সেরোটোনিন নির্গত হয়। তাহলে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কে, অনুচক্রিকা। আচ্ছা, তারপর দেখো রক্ত, এগুলা রিডিং পড়বা ক্ষয়ের জন্য, যে আমরা কেন রক্তকণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না, কেন বলা হয় না, পড়ে নিবা। এই চার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা তোমার পরীক্ষায় আসার চার্ট, এটা অনেকবার পরীক্ষা আসার মতো একটা চার্ট, এগুলো কলেজে পরীক্ষার মধ্যে খুব দেয়, প্লাস তোমাদের এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ যা যা পড়ে আসছি সব কিছুর কম্প্যারিজন এখানে লিখছে, এটা হচ্ছে তোমার সামারি চার্ট। তুমি আগের পার্টটুকু ভালো করে পড়ে আসলে এটা হচ্ছে তোমার সামারি চার্ট, তুমি এখানে এসে জাস্ট রিভিশন দিবা যে তুমি সব কিছু মনে আছে কিনা মোটামুটি। যেরকম লোহিত রক্তকণিকার সংখ্যা কি ছিল, পুরুষে ছিল 50 থেকে 54, আর মহিলা স্ত্রীতে ছিল হচ্ছে 44 থেকে 49।
যদি আমি রং না হই। আচ্ছা, ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং প্লীহা থেকে উৎপন্ন হয়, জন্মের পরে কার থেকে উৎপন্ন হচ্ছে? লাল অস্থিমজ্জা থেকে, কারণ এরা পরবর্তীতে যে ভিলেন হয়ে যে উল্টা কাজ করে। আচ্ছা, এদের সাইজ কেমন থাকে? নিউক্লিয়াস বিহীন থাকে। তারপরে এদের কাজ কি? অক্সিজেন পরিবহন, অম্লক্ষারের সমতা রক্ষা করা, গড়ায়ু। মনোসাইটের ক্ষেত্রে দেখো এই যে সেম জায়গাগুলো, সংখ্যাটা অত বেশি ইম্পর্টেন্ট, সংখ্যা যদি তুমি স্কিপ করতে চাও সংখ্যা স্কিপ করতে পারো, বাট এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, যে কি কোন পদ্ধতিতে আয়ুষ্কাল কতটা, এগুলো আমরা আগে পড়ে আসছি, তা আমরা এখন আর দেখবো না। আচ্ছা, এখান থেকে কিন্তু আয়ুষ্কালটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অনুচক্রিকা আয়ুষ্কালটা আমরা সবাই মোটামুটি মিস করেছি, কিন্তু অনুচক্রিকা আয়ুষ্কালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5 থেকে 9 দিন। এরপরে দেখো লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার মধ্যে একটা পার্থক্য দিছে। এখানে দেখো, এখানে একটা জিনিস ইনফরমেশন যেটা জানা লাগবে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা আমরা পড়ছিলাম তা সে হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, তাই না? কিন্তু দেখবা প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও যখন হিমোগ্লোবিন সঞ্চিত হওয়ার পরে এই নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে আমরা এতক্ষণ পড়ে আসছি ওর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস ছিল না, কিন্তু একেবারে কি কখনো ছিল না? ছিল, একটা পর্যায়ে ছিল, প্রাথমিকভাবে তার মধ্যে নিউক্লিয়াস ছিল, কিন্তু যখন সেখানে হিমোগ্লোবিনগুলো স্টোর হওয়া শুরু করছে তখন সে কি করতেছে? হিমোগ্লোবিনগুলো নিউক্লিয়াসটাকে প্রেসার দিয়ে সেটাকে বিনষ্ট করে ফেলছে, আর ওদিকে সব হিমোগ্লোবিন জায়গা করে নিছে। তাহলে আর অনুচরের ক্ষেত্রে সে কখনোই তার মধ্যে নিউক্লিয়াস ছিল না, আর শ্বেত রক্তকণিকার মধ্যে সবসময় নিউক্লিয়াস ছিল। এটাই জাস্ট এখানে ইম্পর্টেন্ট, বাকিগুলো আগে যে পড়ে আসো সেগুলোই। আচ্ছা, এই যে রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টরগুলো 13টা ক্লটিং ফ্যাক্টর, এগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখো যে নেমোনিকটা দিয়ে আমরা মনে রাখি, ফার্স্টে 4টা মনে রাখলে মোটামুটি হয়, বাকিগুলো অত আসে না, বাট তোমরা মনে রাখা লাগবে আর কি। যে কারণে মনে রাখা হচ্ছে ফুল পরে টুপ করে দিয়ে এরকম দিয়ে মনে রাখি। ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, তারাও এই 4টা হচ্ছে ফার্স্টে 4টা আমাদের ইম্পর্টেন্ট, কারণ ফার্স্টে 4টা আমরা একটু পরে দেখবো আমাদের লাগতেছে। ফুল দিয়ে ফ দিয়ে মনে রাখবো হচ্ছে, মানে যে ফুলের ফ দিয়ে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, তারপরে পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, টুপ করে দিয়ে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, আর করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। এগুলো খুব ইম্পর্টেন্ট। ফাইব্রিনোজেন কি করে? এটা হচ্ছে একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, এটা হচ্ছে তঞ্চনের সময় ফাইব্রিনে পরিণত হয়, ফাইব্রিনোজেন থেকে সে ফাইব্রিনে পরিণত হয়। কীভাবে হচ্ছে আমরা একটু পরে দেখবো। প্রোথ্রম্বিন কি করে? সে হচ্ছে, আমি মনে রাখতাম, দেখো সে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়। আমি মনে রাখতাম কে প্রথম, মনে রাখতাম এভাবে, কে প্রথম, ঠিক আছে? কে প্রথম, তাহলে ভিটামিন কে এর উপস্থিতিতে সে হচ্ছে যকৃতে সংশ্লেষিত হচ্ছে। প্রথ্রম্বিন, এই প্রো ওয়ার্ডগুলো যেখানে দেখবা মনে রাখবে তারা হচ্ছে পরবর্তীতে রূপান্তরিত, এরা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায়। যেরকম ধরো এই জুওলজির 3rd নাম্বার চ্যাপ্টারে আমরা পাবো হচ্ছে প্রোরেনিন, মানে সে এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, তারপরে সেটা পরবর্তীতে সক্রিয় রেনিনে রূপান্তরিত হচ্ছে। এখানেও কি? সে প্রথ্রম্বিন, মানে সে এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, সে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হওয়ার পরে পরবর্তীতে হচ্ছে সে থ্রম্বিনে পরিণত হয়। এরপর হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন কি করবে? সে হচ্ছে সেম কাজ করবে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তরিত করবে। কার সহায়তায়? এটা ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম আয়নের সহায়তায়। আচ্ছা, তারপরে ক্যালসিয়াম, একটু আগে আমরা বললাম, সে ক্যালসিয়াম আয়ন কি করতেছে? প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে ফর্ম করতে হেল্প করতেছে। এরপর এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এই যে ফ্যাক্টর 5, 6, 7 ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে 8 এবং 9 নাম্বার ফ্যাক্টর। 8 এবং 9 নাম্বার ফ্যাক্টর আমরা যদি 11 নাম্বার চ্যাপ্টার পড়ে থাকি, সেখানে আমরা হিমোফিলিয়ার মধ্যে 8 আর 9 নাম্বার ফ্যাক্টর সম্পর্কে জানি। 8 নাম্বারের জন্য হচ্ছে হিমোফিলিয়া এ হয়, এবং 9 নাম্বারের জন্য হচ্ছে হিমোফিলিয়া বি হয়। আচ্ছা, দেখো 8 নাম্বার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটাও কি করে? এটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এইখানে ফ্যাক্টরগুলোর নামই ইম্পর্টেন্ট। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক, ফ্যাক্টর 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এটাও দেখো ঠিক 8 নাম্বার মতো কাজ করে। সে কি করে? থ্রোম্বোপ্লাস্টিন ওই সৃষ্টিতে সাহায্য করে, উৎপাদনে সাহায্য করে, একই জিনিস। আচ্ছা,
ফ্যাক্টর 10 যেটা স্টুয়ার্ট ফ্যাক্টর, এটা ইম্পর্টেন্ট, কারণ এর অভাবে তোমার রক্ততন্ত্রটা ব্যাহত হবে, মানে তোমার ব্লাডটা প্রপারলি ক্লট হবে না, সেখানে রক্তটা জমাট বাঁধবে না। কার অনুপস্থিতিতে? ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর অনুপস্থিতিতে। আচ্ছা, ফ্যাক্টর 11 হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, ওর কাজ ওই তো নামই বলতেছে, সে কি করবে? থ্রোম্বোপ্লাস্টিন গঠনে সাহায্য করবে। আচ্ছা, ফ্যাক্টর 12 যেটা হ্যাগম্যান ফ্যাক্টর, সে কি করবে? ওরটা একটু বড় এবং ওরটা একটু মনে রাখা লাগবে। রক্তরস অবস্থিত এই ফ্যাক্টর ক্যালিক্রেনকে সক্রিয় করে প্লাজমা কাইনিন নামক পদার্থ সৃষ্টি করে রক্তনালীর ভেদ্যতা ও সম্প্রসারণশীলতা বাড়ায়। মানে সে হচ্ছে একটা পদার্থ থাকে, একটা এই ফ্যাক্টরটা ক্যালিক্রেনকে সক্রিয় করে এবং সে কি করবে? প্লাজমা কাইনিন নামক একটা ক্যালিক্রেনকে সক্রিয় করে একটা পদার্থ সৃষ্টি করে, যার নাম হচ্ছে প্লাজমা কাইনিন। এই প্লাজমা কাইনিনের কাজ কি? তোমার রক্তনালীর ভেদ্যতাটাকে বাড়াবে, রক্তনালীর মধ্যে বিভিন্ন জিনিসের আদান প্রদানটাকে বাড়াবে। আচ্ছা, এবং সে সম্প্রসারণশীলতা, মানে ধরো রক্তনালীর সম্প্রসারণশীলতা কেন বাড়ানো লাগবে? আমার এই জায়গাটা ধরো, আমার তোমরা মেডিকেল একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল যে মানবদেহের কোন অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি রক্ত পরিবাহিত, সেটা হচ্ছে যকৃত, প্রায় 1200 থেকে 1500 ml মতো রক্ত পরিবাহিত হচ্ছে। ধরো একটা সময় একটা খুব বেশি পরিমাণ রক্ত বাহিত হচ্ছে, এখন এত বেশি রক্ত বাহিত হলে দেখা যাবে যে আমাদের রক্তনালীটা ফেটে যেতে পারে, তাই না? ছিঁড়ে যেতে পারে, যে কোনো ধরনের সমস্যা, তো নেক্রোসিস হতে পারে। তো এই রক্তনালীটা সম্প্রসারণশীলতা, মানে তাকে ডিস্টেন্ডেড হইতে হেল্প করতেছে। কে হেল্প করতেছে? এই হ্যাগম্যান ফ্যাক্টর, যাতে সে এখানে খুব বেশি ব্লাড পাস করতে পারে। আচ্ছা, লাস্টে হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটা ক্যালসিয়াম আয়নের সহায়তায় রক্তকে এগুলো লাগবে না অত বেশি, ফাইব্রিনকে স্টেবিলাইজ করবে, ফাইব্রিন যে প্লাকটা সে তৈরি করবে সেটাকে স্টেবল করতে হেল্প করবে আর কি। রক্ততঞ্চন পদ্ধতি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সংজ্ঞাটা। আচ্ছা, কি হচ্ছে যে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাতকে মন্থর করব, মানে রক্ত যে ব্লিডিংটা হচ্ছে সেটাকে আমরা কমায় ফেলবো এবং সেটাকে প্রায় বন্ধ করে দেবো, সেটাকে আমরা কি বলবো? হিমোস্ট্যাসিস। স্ট্যাসিস মানে বন্ধ করা, হিম মানে রক্ত, তাহলে যেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা রক্তপাতকে বন্ধ করব, স্ট্যাসিস করবো, সেটাকে আমরা কি বলবো? হিমোস্ট্যাসিস। আচ্ছা, এখান থেকে মেইনলি এখানে অনেক কিছু লিখছে, এগুলো তোমরা রিডিং দিবা। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখান থেকে নিচেটা চার্ট পড়বো বেসিক্যালি। আগে আমরা এটা এখানে একটা জিনিস জানা লাগবে যে থ্রোম্বোপ্লাস্টিন কে কে তৈরি করতেছে। দেখো এই যে থ্রোম্বোপ্লাস্টিন রক্তরসে ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 7, 8, 9 এবং 10, মাঝখানে চারটা কে কে 7, 8, 9, 10 সহায়তায় রক্তরসের নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতেছে। তাহলে থ্রোম্বোপ্লাস্টিন একটা পদার্থ যে প্রোথ্রম্বিন মানে নিষ্ক্রিয় অবস্থাকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। কার কার উপস্থিতিতে? ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে ফ্যাক্টর 7, 8, 9 and 10, এই চারটা ফ্যাক্টরের উপস্থিতিতে। তুমি যদি ফ্যাক্টর নামগুলো নাও লেখো, জাস্ট লিখে আসো ফ্যাক্টর 7, 8, 9, 10, তাহলেই তোমার নাম্বার দিয়ে দিবে, সমস্যা নেই। এখানে খুব ডিটেলসে লিখছে, ওই ডিটেলসটা পড়ে নেবা, আমি খুব শর্টকাটে এখান থেকে বলে দিই। আচ্ছা, ফার্স্টে কি হচ্ছে দেখো, বিনষ্ট অনুচক্রিকা ও টিস্যুর কোষজাত উপাদান, সেখান থেকে হচ্ছে রক্ততঞ্চনের। আচ্ছা, ধরো আমার এখানে হচ্ছে কোনোভাবে আমার এখানে কেটে গেছে, ব্লিডিং হচ্ছে, মানে এখানে হচ্ছে প্রতিটা জায়গায় আমার রক্ত আছে, তাই না? রক্ত আছে মানে সেখানে রক্ত কণিকাও আছে, কোনোভাবে সেখানে হচ্ছে বিনষ্ট অনুচক্রিকা, মানে এখানে হচ্ছে আমার অনুচক্রিকাগুলো কেটে ফেলছি বা আমার টিস্যু কোষজাত উপাদান, সেখান থেকে কি হচ্ছে আমাদের কাকে উৎপন্ন করতেছে? থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থকে তৈরি করতেছে। এটা ফার্স্ট ইম্পর্টেন্ট, রক্তরসের তঞ্চন সহায়ক একটা উপাদান, মানে আমার ব্লাড ক্লটকে হেল্প করবে একটা উপাদান, তার নাম কি? থ্রোম্বোপ্লাস্টিন। আচ্ছা, এই থ্রোম্বোপ্লাস্টিনের কাজ কি? সে হচ্ছে যে বললাম নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন, প্রো ওয়ার্ড যেখানে দেখবে মানে সে হচ্ছে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিন উৎপন্ন করে। তাহলে এটা কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে এটা বুঝবো, সেখান থেকে এটা হচ্ছে ওই যে প্রভাবকের মতো কাজ করে আর কি, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তর করে। এখন এই থ্রম্বিনটা পরবর্তীতে কি করতেছে? ফাইব্রিনোজেন কি আমাদের রক্তের একটা প্রোটিন না? এই ফাইব্রিনোজেনকে সে ফাইব্রিন মোনোমার, মানে ধরো ফাইব্রিন এরকম একটা প্রোটিন ছিল, সে হচ্ছে তার থেকে একটা এরকম একটা সুতার মতো তৈরি করে দিচ্ছে, এরকম কয়েকটা সুতার মতো তৈরি করে দিচ্ছে। কে হেল্প করতেছে? থ্রম্বিন। এটা কিন্তু সব এই জায়গার মধ্যে যেখানে কাটছে সেখানেই হচ্ছে। তাহলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মোনোমার তৈরি হয়েছে। এই অনেকগুলো ফাইব্রিন মোনোমার একসাথে যুক্ত হয়ে, ধরো আমার এটা হচ্ছে আমার হাত, যেখানে হচ্ছে কাটছিল,
ঠিক আছে। তো এইখানে ধরো অনেকগুলো ফাইব্রিন মনোমার একসাথে যুক্ত হয়ে একটা জালকের মতো সৃষ্টি করে ফেলছে, ফলে আমার এই জায়গার মধ্যে যে কাটছিল এখানে হচ্ছে একটা প্লাক তৈরি করে দিবে, যার ফলে আমার রক্তটা এখানে এসে রক্তকণিকাগুলো বেসিক্যালি ধরো রক্তটা এখানে যাওয়ার সময় রক্তকণিকাগুলো এখানে জমাট বেঁধে এখান থেকে আর কোনো ধরনের ব্লিডিং হবে না। তাহলে এটা ইম্পর্টেন্ট, ফাইব্রিন জালক থেকে পরবর্তী সংযোজন হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করে। ধরো তোমার পরীক্ষা হলে টাইম কম আছে, তোমার মধ্যে আসছে রক্ত তঞ্চন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, তোমার কাছে সময় কম, ধরো 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে ওই বিশাল পদ্ধতিটা না লিখে মিনিমাম যদি 4টা ধাপ লিখে আসতে পারো তাও টিচার তোমাকে 4-এর মধ্যে 3 দিবে। এটা কিন্তু শর্টকাট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এই ফাইব্রিন জালকটা তোমার আলটিমেটলি তঞ্চন বিন্দু বা রক্ত জমাট বাঁধা। এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চনকাল কত, 4 থেকে 5 মিনিট। আগের বইতে মেবি রক্তক্ষরণকালও ছিল 1 থেকে 4 মিনিট, একটু লিখে নিবা বইয়ের মধ্যে। স্বাভাবিক অবস্থায় রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট আর রক্ত তঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। ইনফরমেশন চেঞ্জ হবে কিনা একটু দেখে নিও। আচ্ছা আচ্ছা দেখো, আমরা এটাকে পড়েছিলাম ফ্যাক্টর 10-এর অভাবে হচ্ছে রক্ত তঞ্চন হয় না, এখানে আছে ফ্যাক্টর 8 আর 9-এর অভাবে ত্রুটির জন্য থ্রোম্বোসিন, এগুলো দরকার নেই। এই যে হিমোফিলিয়া রোগ, আমরা একটু বললাম হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8-এর অভাবে হয় আর হিমোফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9-এর অভাবে হয়। এটা এখানেই লিখছে, এটা আমরা 11 নম্বর চ্যাপ্টারে আবার পড়বো। আচ্ছা তোমাদেরকে বায়োলজির জন্য একটা শর্ট ট্রিক্স শেখায় আর কি, বুঝছো? এক্সামের ক্ষেত্রে ট্রাই করবে কি যে নর্মালি ভালো সময় পাওয়া যায় 30 মিনিট একটা সৃজনশীল লেখার জন্য ইনাফ, কিন্তু বায়োলজিতে ভালো মার্কস তোলার জন্য, যেরকম আমি আমার এইচএসের সময় বায়োলজি হচ্ছে 197 পাইছিলাম 2 আউট অফ 200। তো যেসব মানে বায়োলজি পড়ার ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে কি, যেসব চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে একটু লেন্দি, বা ধরো হচ্ছে যেরকম বোটানিক ক্ষেত্রে 9 নাম্বার চ্যাপ্টারটা সেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার, মোটামুটি কারোই পছন্দ না ওই চ্যাপ্টারটা। তো ওই চ্যাপ্টারটা যদি তুমি পড়তে পারো ওখান থেকে তুমি শিওরলি 2টা সৃজনশীল পাবা। তো ওইরকম একটা চ্যাপ্টারকে গ্র্যাব করবা। আমি করতাম কি বায়োলজি পড়ার ক্ষেত্রে আমাদের শর্ট সিলেবাসে ছিল, তো এই 7টা চ্যাপ্টারের মধ্যে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আমি রাখতাম, এর থেকে আমি সৃজনশীল অ্যান্সার করবো। অ্যান্ড মোটামুটি আমার এর বাইরে কখনো যাওয়া লাগে না। তোমরা বলতে পারো আপু আপনারা তো কম সৃজনশীল অ্যান্সার করছেন, আমরা কলেজ পর্যন্ত সবাই 5টা সৃজনশীল লিখে আসছি, তো আমার কখনো ওটা থেকে ওরকম ডেভিয়েট হলে। যেরকম বোটানির ক্ষেত্রে আমি হচ্ছে চ্যাপ্টার 9 পড়তাম, চ্যাপ্টার 7 ওই যে কোষ বিভাজন চ্যাপ্টার 3, আর হচ্ছে আমাদের যে কি ছিল ওই যে 11 নম্বর চ্যাপ্টারটা, এই 4টা চ্যাপ্টার আমি খুব ভালো করে পড়তাম। অ্যান্ড আমি শিওর ছিলাম এই থেকে আমি 5টা থেকে 6টা সৃজনশীল আমি কমন পাবোই, 5টা মিনিমাম পাবোই। আর বাকিগুলো যে ছেড়ে যেতাম এমন না, বাকিগুলো হচ্ছে এমসিকে প্রিপারেশন নিয়ে যেতাম, বা যে ক খর জন্য, কারণ সাফেল করে কোয়েশ্চেন আসে, এই চ্যাপ্টারে গ দিছে, ওই চ্যাপ্টারে ক দিয়ে রাখছে, ওই চ্যাপ্টারে খ দিয়ে রাখছে। তা আমি এরকম কয়েকটা চ্যাপ্টার টার্গেট করে, ধরো এক্সামের আগে টেস্ট এক্সাম চলতেছে, এমন আছে আমি ওগুলো কোনো সময়ই পড়ি না, ওগুলো হচ্ছে ধরো সময় কম। এখন আমার টেস্ট এক্সাম কালকে, আমার মাঝখানে একদিন মধ্যে দিচ্ছে, একদিনের মধ্যে আমার সব কিছু কভার আপ করা জীবনও সম্ভব না, এদিকে আমার এমসিকিউ দেখে যাওয়া লাগতেছে। তখন হচ্ছে আমি এই চ্যাপ্টারগুলোকে একটা সিলেক্টেড চ্যাপ্টার সৃজনশীল প্রিপারেশন নিয়ে যেতাম, আমি মোটামুটি 5টা অ্যান্সার করতে পারতাম। এর মধ্যে জুলজির ক্ষেত্রে এটা হচ্ছে আমার খুব কম একটা চ্যাপ্টার ছিল, যেটা আমি সবসময় পড়ে যেতাম সৃজনশীলের জন্য, কারণ এটা লিখা ইজি। আচ্ছা তারপরে এটা একটা ইম্পর্টেন্ট খ নাম্বার প্রশ্ন, যে রক্ত নালীর ভিতরে সাধারণত রক্ত তঞ্চন হয় না কেন? আমরা একটু আগে একটা ফ্যাক্টর পড়ে আসলাম যে বেজোফিল হচ্ছে হেপারিন নিঃসরণ করে, হেপারিনটা কি করে রক্তনালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে রক্ত অমসৃণ তল বেশ, দেখো রক্তনালীর অন্তর্গাত্র হচ্ছে মসৃণ, এটা খুব ইম্পর্টেন্ট। রক্তনালীর অন্তর্গাত্র মানে কি, ওই যে আমরা বললাম রক্তের এন্ডোথেলিয়াম হচ্ছে রক্তের যে টিউনিকা ইন্টিমা লেভেলটা, ওটা আমরা ধমনী সেটার সময় পড়বো। তো এই ইন্টিমা লেভেলটা হচ্ছে মানে এই যে এন্ডোথেলিয়ামটা সেটা খুবই মসৃণ, খুবই স্মুথ থাকে। এই স্মুথ থাকার কারণে দেখা যাচ্ছে কি রক্তটা মানে ধরো রক্তটা আঁকা বাঁকাভাবে, ধরো যদি এরকম থাকতো সার্ফেসটা এরকম থাকতো, রক্তের এদিকে যাইতে ওর খুব সমস্যা হতো, দেখা যেত যে একটা জায়গায় গিয়ে সে হয়তো আটকেও যেতে পারতো, কিন্তু সার্ফেসটা খুবই স্মুথ থাকে, এই রক্ত খুব ইজিলি এটার মধ্যে পাস করতে পারে। তারপর দেখো এই যে রক্তনালীর ভিতরে রক্তের গতি তঞ্চনের সহায়ক নয়, মানে ধরো রক্তটা খুব ফাস্ট এদিক দিয়ে পাস করতেছে, মানে ও যে কোনো জায়গায় থেমে যে এখানে রক্তটা জমাট বাঁধবে ওরকম কোনো সুযোগ নেই, সে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই জন্য বলছে রক্তের গতিটা সহায়ক নয়। এখানে তুমি কয়েকটা কিওয়ার্ড মনে রাখবে, একটা হচ্ছে মসৃণ, এটা হচ্ছে রক্তের গতি, আর একটা হচ্ছে একটু আগে আমরা পড়ে আসলাম হেপারিনটা হচ্ছে রক্ত তঞ্চন নিরোধক পদার্থ বা অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা লিখতে পারলে টিচাররা খুব খুশি হয়েছে, অ্যান্টিকোয়াগুলেন্ট। নর্মালি আমরা যে পদ্ধতিটা পড়ে আসলাম যে থ্রোম্বোসাইট তৈরি, মানে ওই যে প্লাক তৈরি করার যে পদ্ধতিটা পড়ে আসলাম, এটাকে আমরা বলি হচ্ছে কোয়াগুলেশন বলি।
তো কোয়াগুলেশন মানে কি, ওই যে রক্ততঞ্চন পদ্ধতি। তাহলে যেটা রক্তকে তঞ্চিত হতে দিবে না, অ্যান্টি মানে কি বিরোধী পদার্থ, তাহলে যে কোয়াগুলেশন হতে দিবে না বা অ্যান্টি কোয়াগুলেন্ট পদার্থ হচ্ছে আমাদের এই হেপারিন। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খ নাম্বার প্রশ্ন, যে রক্ত কেন রক্তনালীর ভিতরে জমাট বাঁধে না। আচ্ছা, প্লাজমা ও সিরামের মধ্যে পার্থক্য। প্লাজমা কি আর সিরাম কি? প্লাজমা সম্পর্কে আমরা অনেক কিছু জেনে আসি, রক্তের তরল অংশটাকে আমরা বলবো প্লাজমা। সিরাম কি? সিরাম হচ্ছে এই যে আমার যখন এখানে প্লাকটা তৈরি হয়েছে, প্লাকটার পরে যখন এখানে টিস্যুতে রিপ্লেস হয়ে যাবে, তখন এখান থেকে একটা তরল পদার্থ নিঃসৃত হবে, এটাই হচ্ছে আমাদের সিরাম। এর মধ্যে পার্থক্য কি, সিরামের মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকবে না, মানে সে কোনোভাবে কোনো ক্লট করবে না, সে কোনোভাবে রক্তটাকে জমাট বাঁধাতে পারবে না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে এর তঞ্চন ধর্ম অনুপস্থিত, মানে এর মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকবে না। এটাই মেইন বেসিক পার্থক্য, যে যদি আমি প্লাজমা থেকে, ধরো আমি একটা প্লাজমা থেকে যদি আমি ক্লটিং ফ্যাক্টরগুলোকে বের করে ফেলি, তাহলে সেটাকে আমরা সিরাম বলতে পারবো মোটামুটি। আরও কিছু পার্থক্য আছে, যে দেখো এই যে তঞ্চিত রক্তের তঞ্চনবিন্দু থেকে নিঃসৃত জলীয় অংশ হচ্ছে আমাদের সিরাম। আরও কিছু পার্থক্য কি, সিরামের মধ্যে কোনো রক্তকণিকা নেই, মানে কারণ এটা তো রক্ত জমাট বাঁধার পর একটা লিকুইড বের হয়েছে, এর মধ্যে কীভাবে রক্তকণিকা থাকতে পারে, এটা তো কোনো প্লাজমার অংশ না এরকম। এর মধ্যে রক্তকণিকা থাকে না, তারপর এর মধ্যে কোনো ফাইব্রিনোজেন থাকে না, ফাইব্রিনোজেন থাকলে তো তঞ্চন করতেই পারতো, ওর মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না, কোনো ফাইব্রিনোজেন থাকে না। সাধারণ অবস্থা দেহের মধ্যেও সে থাকে না, যখন ওই আমাদের ব্লিডিং হবে, আমাদের এখানে হচ্ছে ওই যে প্লাকটা তৈরি হবে, তখনই আমরা শুধুমাত্র একে পাবো। আচ্ছা, লসিকা বা লিম্ফ। এক নঙের অ্যান্সার লিখতে গেলে বাকি এমসিকিউ টাইম উড়ে যায়, আপনি এত বড় করে লিখেন কেন? সব সময় ফার্স্টের, মানে আমরা ভাবে কি যে যখন 5টা সেন্টেন্স লেখা লাগে, আমরা ভাবি কি একটা সেন্টেন্স খুব ভালো করে লিখবো, বা 2টা সেন্টেন্স ফার্স্ট 2টা খুব ভালো করে লিখবো, পরেরগুলো যাচ্ছে তাই করে লিখে দিব, কারণ টিচারের কাছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ফার্স্ট এটা ভালো করে লিখছে মানে পরেরগুলো ভালো নাম্বার দিবে, এরকম চিন্তাভাবনা করেন না। টিচার মোটামুটি 5টাকে সেমভাবে ইভালুয়েট করে, হয়তো ফার্স্টের 2টাতে তুমি 20-20ই পাইলা, এরপর ওদের পাবো হচ্ছে 0। টাইম ডিস্ট্রিবিউশনটা প্রপার লাগবে, যে আমার 30 মিনিটের মধ্যে সামহাও আমাকে শেষ করতে হবে, এর টাইম সময় তোমার হাতে। যেরকম ধরো ক খয়ের জন্য আমি রাখতাম হচ্ছে টোটাল 7 মিনিট রাখতাম ক খয়ের জন্য, বাকি ঘরের জন্য রাখতাম হচ্ছে 13 মিনিট, আর বাকি 10 মিনিট রাখতাম হচ্ছে গয়ের জন্য। এবার টাইম ডিস্ট্রিবিউশন না করলে কিন্তু প্রবলেম। আর বিশেষ করে বায়োলজি যে ফিগারগুলো, তুমি যদি বায়োলজি একটা প্রশ্নের মধ্যে ড্রয়িং করতে পারো, টিচার তুমি নিশ্চিত থাকো, তুমি যদি একটু কমও লেখো, সে তোমাকে 3-এ 3 দিবে বা 4-এ 4 দিবে। বায়োলজিতে প্রাইম জিনিস তোমার যে ফিগার আঁকাটা, এই ফিগার আঁকাগুলো বাসায় খুব ভালো করে প্র্যাকটিস হয়, যেরকম হার্টের ফিগারটা, এটা খুব খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার যে অ্যালভিওলাসের যে স্ট্রাকচার, গঠনের ছবিটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিগার। এগুলো যদি পরীক্ষা আঁকতে পারো অনেক ভালো মার্কস পাবো। বায়োলজিতে মার্কস তোলা কিন্তু খুব ইজি, কিন্তু আমরা দেখা যায় যে আমরা ভাবি কি বায়োলজি যত বেশি লিখতে পারবো লিখলেই মার্কস, এরকম না। তোমার লেখার মধ্যে যদি লজিক থাকে, প্রপারলি লিখতে পারে, তো তোমাকে মার্কস পাওয়া থেকে আটকাতে পারবে না। আচ্ছা, লসিকা। লসিকা কি, আমরা একদম চ্যাপ্টার শুরুর দিকে বলে আসছিলাম যে নর্মালি আমাদের রক্ত হচ্ছে আমাদের রক্ত নালীর মধ্যে দিয়ে বাহিত হচ্ছে। তাহলে টিস্যুগুলা, এই যে টিস্যুগুলা, এখানে একটা টিস্যু আছে, এখানে একটা টিস্যু, এখানে একটা টিস্যু, এখানে একটা টিস্যু, এর মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমাদের লসিকা বাহিত হয়। আচ্ছা, লসিকা নিয়ে তো আমার একটা প্রশ্ন আসে না, খুব সুপারফিশিয়াল জিনিস শিখবো আমরা, যে এটার পরিমাণ কত থাকে, 4 থেকে 8 লিটার থাকে, প্রায় 10% হচ্ছে রক্তরসের মানে মতো কাজ করে। আর লসিকা উৎপাদন, লসিকার ইংলিশ হচ্ছে লিম্ফ, আর জেনেসিস মানে তৈরি করা। তাহলে যেই প্রক্রিয়ার মধ্যে লিম্ফ উৎপন্ন হবে, লিম্ফ জেনেসিস হবে, তাকে আমরা কি বলবো, লিম্ফোজেনেসিস বলবো। আচ্ছা, এর মধ্যে হচ্ছে মোটামুটি রক্তকণিকাগুলোর মধ্যে প্রথমত শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট, দেখো নামই লিম্ফ, তাহলে ওর মধ্যে কে থাকবে, লিম্ফোসাইটই থাকবে, লিম্ফোসাইটই থাকবে মেইনলি। আর মাঝে মাঝে কিছু সময় যেহেতু লিম্ফোসাইট আর মনোসাইট ভাই ভাই অদানাদার, কিছু সময় কিছু মনোসাইট থাকতে পারে। ওর মধ্যে লিম্ফোসাইট কতটা থাকে দেখো, প্রতি কিউবিক মিলিমিটারে হচ্ছে 500 থেকে 75,000 পর্যন্ত লিম্ফোসাইট থাকতে পারে। ওর নামই লিম্ফ, তাহলে ওর মধ্যে লিম্ফোসাইটই থাকবে। কতটুকু থাকবে, 500 থেকে 75,000। আচ্ছা, ওর মধ্যে দেখো লসিকার মধ্যে আমরা রক্তের মধ্যে পাইছিলাম হচ্ছে 90 থেকে 92% পানি থাকে, ওর মধ্যে পানি থাকে হচ্ছে 94%। রক্তের মধ্যে হচ্ছে প্রায় 7 থেকে 8% কঠিন পদার্থ পাইছিলাম, ওর মধ্যে কত আছে, 6% কঠিন পদার্থ আছে। আচ্ছা,
লসিকার মধ্যে হচ্ছে যে ইম্পর্টেন্ট আর কয়েকটা জায়গা, সেটা হচ্ছে ওর মধ্যে গ্লুকোজ কতটুকু থাকে, ও একটা পরিবহন তন্ত্রের একটা অংশ। তাহলে রক্ত যেরকম আমাদের মানে আমাদের খাদ্য উপাদানগুলো ভিটামিন পরিবহন করছে, ও তো কিছু পরিমাণ করবে। ও কি করবে দেখো, প্রতি 100 ml লসিকার মধ্যে গ্লুকোজ কতটুকু থাকে, 120 থেকে 132 গ্রাম পাচ্ছে। তাহলে দেখো কোষ আমাদের রক্তের মাধ্যমে সে পুষ্টি উপাদান নিচ্ছে, সে হচ্ছে লসিকার মাধ্যমে পুষ্টি উপাদান নিচ্ছে। কতটুকু, প্রায় হচ্ছে 100 ml এর মধ্যে 120 থেকে 132 গ্রাম থাকে। প্রোটিন কি কি থাকে, ওই যে আমরা 5টা পড়ে আসলাম, এই 5টা নামে এখানে লাগাই দিবা, প্লাস এনজাইম একটা প্রোটিন সেটা লাগাই দিবা, অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। আচ্ছা, লিপিডটা ইম্পর্টেন্ট এখানে, প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে, যাতে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড উপস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট যে লসিকার মধ্যে লিপিড অংশের নাম কি, কাইলোমাইক্রন। ঠিক আছে, কাইলোমাইক্রন থাকে যার মধ্যে টিএজি আর হচ্ছে ফসফোলিপিড উপস্থিত থাকে। আচ্ছা, দেখবা আমাদের ব্রেনের ক্ষেত্রেও পড়লে দেখবা যে একটা সাদা অংশ থাকে। তোমার শরীরের মধ্যে যেই জায়গাগুলো সাদা অংশ থাকে, দেখবা যারা হচ্ছে একটু বেশি মোটা থাকে না, ধরো যে তলপেটের নিচে যাদের চর্বি বেশি জমা থাকে, দেখবা জায়গাটা সাদা হয়ে গেছে। তাহলে মনে রাখবা যেই জায়গাগুলো দেখবে তোমার শরীরের মধ্যে এক জায়গাতে সাদা হয়ে গেছে, এখানে হচ্ছে তোমার চর্বি জমা হয়েছে। তাহলে এই যে চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, আর লসিকা কি হয়, দুধের মতো সাদা দেখে, তাকে আমরা কি বলি, কাইল বলি। কেন কাইল বলি, কারণ ওর লিপিডটাকে আমরা বলছি কাইলোমাইক্রন। তাহলে ওর মধ্যে যখন লিপিডটা বেড়ে গেছে, ওকে যখন সাদা দুধের মতো দেখাচ্ছে, তখন আমরা তাকে কি বলি, কাইল বলি। এই কাইলের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। কাইল কাকে বলে, কাইল কাকে বলে, লসিকায় যখন চর্বিযুক্ত খাবারকে লসিকা বেড়ে যায়, তো ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন হচ্ছে লসিকাটাকে দুধের মতো সাদা দেখায়, তখন আমরা তাকে কি বলি, কাইল বলি। তারপর রেচন পর্যটন কি পাওয়া, যেগুলো পড়বা। লসিকার কাজ কি, লসিকার কাজ মোটামুটি রক্ত যে কাজগুলো করে, লসিকার কাজগুলো সেমই। দেখবা ওই যে প্রোটিন পরিবহন, কারণ ওর কাজ কি হচ্ছে বিভিন্ন কোষে ফাঁকে ফাঁকে থাকে, ও পুষ্টি উপাদান পরিবহন করবে, বর্জ্য পদার্থ কিছুটা পরিবহন করবে। তারপরে দেখবে ওর মধ্যে কি আছে, লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইটগুলো মেইনলি কি কাজ করে, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অ্যান্টিবডি প্রতিরোধ, ওর মধ্যে হচ্ছে অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলো অত বেশি আসে না, লসিকার কাজ কম আসে কম্পারেটিভলি। রিডিং দিয়ে রাখবা, মোটামুটি রক্তের কাজগুলোই ও করে থাকে। মানে যেখানে যেখানে হচ্ছে আমাদের রক্ত পৌঁছাইতে পারে না, সেখানে পুষ্টি উপাদান, অক্সিজেন, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাওয়া, ক্ষতিকর বর্জ্য পদার্থ পরিবহন করা, সব কাজ হচ্ছে আমাদের লসিকা করে থাকে। যেখানে যেখানে আমাদের রক্ত পৌঁছাইতে পারতেছে না, কারণ রক্ত খুব লিমিটেড জায়গার মধ্যে, সে শুধুমাত্র ওই যে রক্ত নালীর মধ্যে থাকতে পারতেছে। তাহলে বাকি জায়গাগুলোতে কে পৌঁছাবে, বাকি জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমাদের লসিকা পৌঁছাবে। আচ্ছা, লসিকা তন্ত্রের বিবরণ প্রথমে কে দেয় দেখো, আমাদের মানব ধরো যে হৃৎপিণ্ডের প্রথমে বর্ণনা দেওয়া হচ্ছে সংঘতন্ত্র নিয়ে উইলিয়াম হার্ভে। আর লসিকা তন্ত্র নিয়ে প্রথম কে বলে, যে অলাস রুথবেক আর হচ্ছে থমাস বার্থোলিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নর্মালি অ্যাডমিশনের ক্ষেত্রে বিজ্ঞানের নাম কম আসে, এইচএসসির ক্ষেত্রে বিজ্ঞানের নাম বেশি আসে আর কি। এটা আসতে পারে সর্বপ্রথম মানবের লসিকা তন্ত্রের বিবরণ কে দেয়, অলাস রুথবেক দেয় আর হচ্ছে থমাস বার্থোলিন দেয়। আচ্ছা, লসিকা তন্ত্র কখনো কখনো দ্বিতীয় সংঘতন্ত্র বলে, কিন্তু এটা আসলে সংঘতন্ত্র হিসেবে কাজ করে। কিন্তু ধরো যদি আসে যে মানুষের দ্বিতীয় স্নায়ুতন্ত্রকে, সেটা হচ্ছে অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র। একটু বইয়ের মধ্যে লিখে রাখো, এটা মেবি খুব সম্ভব আমাদের বোর্ড পরীক্ষায় আসলো যে মানুষের দ্বিতীয় স্নায়ুতন্ত্র কোনটা, অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র। এটা আলিম স্যারের বইয়ের ইনফো। আর আমাদের দ্বিতীয় সংবহন তন্ত্র কোনটা, লসিকা। এটা যখন আমাদের পরীক্ষার হলের মধ্যে একদম ম্যাক্সিমাম পোলাপান ভুল করছে, যে আসছে যে একটা যে হচ্ছে দ্বিতীয় স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করে, সবাই লিখে আসছে লসিকা, কিন্তু ওটার অ্যান্সার হচ্ছে অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র, আর সংবহন তন্ত্র বলে সেটা হচ্ছে লসিকা। সিকিউর জন্য আমরা কালকে একটা চেষ্টা করবো আর কি, সিকিউর প্র্যাকটিস ক্লাস করার। আর যেগুলো যেগুলো ক্লাসে বলছে এগুলো একটু লিখে রাখবা। লসিকা থেকে প্রশ্ন কম আসে, কিন্তু যে কি কি কয়টা কি পয়েন্ট আছে যেগুলো তোমাকে উদ্দীপক চিনতে হবে, সেগুলো হচ্ছে একটু ভালো করে দেখবা। আচ্ছা, লসিকা নালী, লসিকা নালী এগুলো হচ্ছে একদম অ্যাডমিশনের জন্য লাগে, এইচএসের জন্য এরকম লাগে না। লসিকা নালী হচ্ছে আমরা মোটামুটি দুইটা নালী বলি, একটা হচ্ছে ডান লসিকা নালী, তোমার ডান সাইডে দেখো, ডান সাইডে মাথা গলা, ডান সাইড, ডান বাহু, তোমার ডান সাবক্লাভিয়ান শিরা, ডান অন্তঃযুগল শিরা, এই সবগুলো হচ্ছে আমাদের ডান লসিকা নালী। এটা অত বেশি ইম্পর্টেন্ট না। দেখো আরেকটা কি বাকি আছে, তাহলে বাম সাইডটা পুরোটা বাকি রয়ে গেল না। তাহলে বাম সাইডে সব জিনিস কোথায় যাবে, থোরাসিক লসিকা নালী। তো থোরাসিক মানে কি, থোরাসিক মানে হচ্ছে আমাদের যে বক্ষ পিঞ্জর, থোরাক্সের অঞ্চলটুকু। তাহলে এখানে যে লসিকা নালীগুলো থাকবে, এখানে হচ্ছে আমাদের বাম সাইডের শরীরের বাম সাইডের অংশগুলো এখানে আসবে। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ফাইব্রিন জালক আর ফাইব্রিন পলিমারের মধ্যে পার্থক্য,
ফাইব্রিন মোনোমারগুলো অনেকগুলো একসাথে মিলে হচ্ছে ফাইব্রিন পলিমার তৈরি করছে, ওই পলিমারটা আলটিমেটলি জালের মতো সৃষ্টি করছে, এর মধ্যে তেমন বেশি কোনো পার্থক্য নেই, তুমি বলতে পারো না ওই একই ফাইব্রিন পলিমার যে কথা ফাইব্রিন জালকও সেম কথাই। আচ্ছা তাহলে এগুলো একটু দেখে নিবা। লসিকা গ্রন্থি, এটা খুব ইম্পর্টেন্ট। লসিকা গ্রন্থি এগুলা কোথায় কোথায় পাওয়া যায়, এটা আমি মনে রাখতাম হচ্ছে আচ্ছা তো আমাদের লিম্ফ নোডগুলো কোথায় কোথায় পাওয়া যায়, লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ডগুলো কোথায় কোথায় পাওয়া যায়, লিফা টনিকে পাইলে পেলে থাপড়ায়া লাল করে দিবে। তাহলে লিফা দিয়ে হচ্ছে লিম্ফ নোড, টনি দিয়ে হচ্ছে টনসিল, পেলে দিয়ে হচ্ছে প্লিহা, থাপড়াইয়া দিয়ে হচ্ছে থাইমাস, আর লাল দিয়ে হচ্ছে লাল অস্থিমজ্জা। একটু কেমন জানি হয়ে যায় নেমোনিকটা, বাট এটা দিয়ে ভালো মনে থাকে আর কি। পাঁচটা, লিফা টনিকে পেলে থাপড়াইয়া লাল, এই পর্যন্ত আর কি পাঁচটা, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস এবং লাল অস্থিমজ্জা। আচ্ছা তাহলে গেল লিম্ফ নোডগুলোর মধ্যে কি কি থাকে, লিম্ফ নোডগুলোর মধ্যে হচ্ছে বিশেষ করে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট। এখন ম্যাক্রোফেজকে আমরা তো চিনি না, আমরা 10 নম্বর চ্যাপ্টার ইমিউনিটি চ্যাপ্টার এখনো পড়ি নাই। মনে রাখবা এই যে মোনোসাইটগুলো যারা ফ্যাগোসাইটোসিস করতেছিল, এই মোনোসাইটগুলো একটা পর্যায়ে ম্যাক্রোফেজ ফর্ম করে। এই লিম্ফোসাইটের মধ্যে কি কি থাকে ওই আমরা পড়লাম, লিম্ফের মধ্যে কি কি থাকে, লিম্ফ নোডগুলোর মধ্যে লিম্ফোসাইট থাকে, কিছু কিছু মোনোসাইট থাকে। এই মোনোসাইটগুলো পরবর্তীতে গিয়ে হচ্ছে ম্যাক্রোফেজ ফর্ম করে। আর এই লিম্ফ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইভেন আমাদের ধরো যে ক্যান্সারগুলো স্প্রেড হওয়ার ক্ষেত্রে লিম্ফ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লসিকাকে আমরা অত গুরুত্ব দিয়ে পড়ি না, কিন্তু লসিকায় যে লিম্ফ নোডগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। আচ্ছা দেখো যেহেতু কি করছে লিম্ফোসাইট আসছে, তাহলে তারা হচ্ছে বহিরাগত জীবাণুর বিরুদ্ধে সক্রিয় হবে। মানব দেহে হচ্ছে 3 ধরনের টনসিল থাকে, মোটামুটি মুখের এই সাইডের মধ্যে 3 ধরনের টনসিল থাকে। কি কি? প্যালেটাইন, অ্যাডেনয়েড এবং লিঙ্গুয়াল টনসিল। প্যালেট হচ্ছে তোমার গালের এই পাশে, অ্যাডেনয়েড বা ফ্যারেঞ্জিয়াল হচ্ছে গলবিলের এই পাশে, আর লিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে। তাহলে 3 টাইপের প্যালেটাইন, অ্যাডেনয়েড বা ফ্যারেঞ্জিয়াল আর লিঙ্গুয়াল টনসিল থাকে। এগুলোর মধ্যে নর্মালি আমরা প্যালেটাইন টনসিলটাকে সাধারণ ধরে রাখি আর কি। আচ্ছা টনসিল মানে এইগুলো হচ্ছে আমাদের, দেখো এগুলোর মধ্যে আমরা মাত্র পাইছি কি লিম্ফোসাইট আছে, মানে এগুলো আমাদের রোগ প্রতিরোধ করতেছে, এগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ধরো এখন আমার টনসিলের মধ্যে কোনো একটা প্রদাহ সৃষ্টি হচ্ছে, আমার সমস্যা হয়েছে, এখন এইটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা টনসিলটাকে কেটে ফেলাই দেবে। দেখো না অনেকে বলে না যে টনসিলের কারণে গলা টলা ফুলে গেছে, অনেকে টনসিলের অপারেশন করে। টনসিলের অপারেশনের নাম হচ্ছে টনসিলেক্টমি। এই যে টনসিলের সৃষ্ট প্রদাহকে আমরা কি বলবো, টনসিলাইটিস বলবো। আর এই যে কেটে ফালাই দিচ্ছে এটাকে আমরা কি বলবো, টনসিলেক্টমি। তো আগে মনে করা হয়তো কি যে এই টনসিলেক্টমি করলে তেমন একটা প্রবলেম হয় না, কিন্তু আসলে প্রবলেম, কারণ হচ্ছে কি দেখো এটা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো তুমি সেই একটা অর্গানকে কেটে ফেলাই দিচ্ছ, তাহলে এটা অবশ্যই আমাদের শরীরের জন্য অত বেশি সুবিধা না। এই জন্য তেমন সিভিয়ার প্রবলেম হওয়া ছাড়া টনসিল কেটে ফেলানো উচিত না। আচ্ছা তারপর হচ্ছে প্লিহা, এটাও খুব গুরুত্বপূর্ণ। ওই যে যকৃৎ এবং প্লিহা যারা ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা বা কণিকা উৎপন্ন করত। আচ্ছা প্লিহার মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে, প্লিহাকে কি বলে, প্লিহাকে হচ্ছে রক্তের রিজার্ভার বলে বা ব্লাড ব্যাংক বলে। আমরা ব্লাড ব্যাংক নর্মাল লাইফে শুনছি না যে মানুষ যে দেখো না ব্লাড ডোনেট করে যে মানুষ, তারপর সেখান থেকে হচ্ছে ব্লাডগুলো জমা রাখে, ধরো কারো অপারেশনের জন্য লাগবে বা কোনো ব্যক্তির জন্য সেগুলো জমা রাখে আর কি, অসুস্থ ব্যক্তির জন্য। তো মানব দেহের এই ব্লাডগুলো কে জমা রাখতেছে, মানবদের রক্তের ব্লাড ব্যাংকে? ব্লাড ব্যাংক হচ্ছে এই প্লিহা বা স্প্লিন, এর ইংলিশ নামটা জানবা। দেখো এটার নাম কিন্তু পিলাও আছে। অনেক সময় কোয়েশ্চেনে আসে কি, ধরো আসে যে কোনটি ব্লাড ব্যাংক, মানবদের ব্লাড ব্যাংক। তো তোমার প্রশ্নের মধ্যে যকৃৎ দিল, কিডনি দিল, পিলা দিল, তোমার বলো পিলা কি, আবার পিলার নাম তো প্রথমবারই শুনছি, তখন দেখবা যে ওই যকৃৎ দাগাই দিয়ে আসে অনেকে। তো এটার নাম খেয়াল করবা, প্লিহা বা পিলা বা স্প্লিন। এটা হচ্ছে ব্লাড ব্যাংক বা রিজার্ভ হিসেবে কাজ করে। ও কি করে, ও হচ্ছে রক্তের প্রধান ছাঁকুনি হিসেবেও কাজ করে, ওর কাজগুলো খুব ইম্পর্টেন্ট। সে হচ্ছে ব্লাডকে জমা রাখবে, আচ্ছা
সে কত ml পর্যন্ত ব্লাড জমা রাখে? 300 ml পর্যন্ত ব্লাড জমা রাখে। সে ব্লাডকে ফিল্টার করতেছে, প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়, একে আমরা কি বলি? লোহিত রক্তকণিকার কবরস্থানও বলি। লোহিত রক্তকণিকা কিন্তু আরেক জায়গায় ধ্বংসপ্রাপ্ত হয়, কোথায়? যকৃতে। কিন্তু আমরা কাকে বলি লোহিত রক্তকণিকার কবরস্থান? প্রশ্নে আসলে কাকে দিব? আমরা হচ্ছে প্লীহাকে দিব। তাহলে প্লীহার তিনটা ইম্পর্টেন্ট। সে ব্লাড ব্যাংক বা রক্তের রিজার্ভ হিসেবে কাজ করে, প্রায় 300 ml পর্যন্ত ব্লাড রিজার্ভ করে রাখে। সেই হচ্ছে কি করতেছে? রক্তের প্রধান ছাঁকনি ফিল্টার হিসেবে কাজ করতেছে। আর হচ্ছে সে লোহিত রক্তকণিকার কবরস্থান হিসেবে কাজ করতেছে, গ্রেভিয়ার্ড অফ আরবিসি। আর এখান থেকে তেমন ইম্পর্টেন্ট, আচ্ছা থাইমাসটা ইম্পর্টেন্ট। থাইমাসটা হচ্ছে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এখানে লিখে রাখো প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আচ্ছা, থাইমাস হচ্ছে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। কেন আমরা তাকে প্রাইমারি বলতেছি? কারণ সে হচ্ছে আমাদের শিশুকালের মধ্যে আমাদের শরীরের মধ্যে উপস্থিত থাকে। এই যে এখানে এই রিজনের মধ্যে হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থিটা থাকে, শিশুকালে থাকে। কেন শিশুকালে থাকে? কারণ শিশুকালে দেখা যাচ্ছে কি যে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম অত বেশি উন্নত হয় না আর কি, অত বেশি বিল্ড আপ হয় না। এই জন্য সৃষ্টিকর্তা ওর এখানে থাইমাস গ্রন্থি দিয়ে দেয়। এই থাইমাস গ্রন্থি কি করে? দেহের অনাক্রম্যতা বা দেহের যে ইমিউনিটি সিস্টেমে কাজ করে। বা যখন বয়স বাড়ার সাথে সাথে তার ইমিউনিটি সিস্টেমটা অনেক ডেভেলপ করে ফেলে, তখন আসলে তার এই থাইমাসেরটা তেমন একটা দরকার পড়ে না। পরবর্তী থাইমাসটা কি হয়ে যায়, মানে শরীর থেকে চলে যায় আর কি, নিষ্কাশিত হয়। তো এই জন্য এটাকে আমরা বলি প্রাইমারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি কেন বলি? কারণ সে প্রাইমারি স্টেজে থাকে, পরবর্তীতে বয়োবৃদ্ধির সাথে তুমি তাকে পাবা না। তো এটা কিন্তু পরীক্ষা অনেক আসে যে কোনটি মানবের অস্থায়ী অঙ্গ বা অস্থায়ী গ্রন্থি, তখন কিন্তু এই থাইমাসের নাম দিতে হবে। আচ্ছা দেখো থাইমাসে কি হয়? পরিপক্ক এখানে হচ্ছে কি বলছে, লাল অস্থি মজ্জায় উৎপন্ন শ্বেত রক্তকণিকা রক্তস্রোতে বাহিত হয়ে থাইমাসে পৌঁছে পরিপক্ক হয়। ওই যে আমরা শ্বেত রক্তকণিকার মধ্যে লিম্ফোসাইটের মধ্যে টি কোষ পাইছিলাম না, এই টি কোষগুলো হচ্ছে মেইনলি থাইমাস নাম থেকে আসছে। থাইমাসের টি থেকে যেহেতুগুলো থাইমাসে আসতেছে, এগুলো আমরা কি নামে ডাকতেছি? টি কোষ নামে ডাকতেছি, টি সেল নামে ডাকতেছি। এগুলো থাইমাসে এসে পরিপক্ক হয়। ঠিক আছে? তারপরে এই যে দেখো, এগুলো নর্মালি এই চ্যাপ্টার থেকে তোমরা অত বেশি ভালো বুঝবা না। টি ইফেক্টর কি, টি কিলার কি, টি হেল্পার কোষ কি, এগুলো হচ্ছে আমরা 10 নাম্বার চ্যাপ্টার যে অনাক্রমিত চ্যাপ্টার, তোমরা যদি কেউ একটু অ্যাডভান্স লেভেলে থাকো, যদি এক্সট্রা সিলেবাস চ্যাপ্টারগুলো পড়ে থাকো, তাহলে তোমরা এগুলো ভালো জানো। এগুলো জানা উচিত। ওই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, আগে এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, বাট অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা একটু ভালো করতে চাও তারা ওই চ্যাপ্টারটা পড়ে ফেলবা। আচ্ছা, লাল অস্থি মজ্জা কি, এগুলা রিডিং লসিকা সংবহন লাগবে না। জাস্ট হচ্ছে এটাই যে আমাদের শরীরের মধ্যে মোটামুটি কপাটিকা ওয়ার্ডটার মানে কি? কপাটিকা হচ্ছে একটা দরজার মতো, একটা ঢাকনার মতো কাজ করে আর কি। সেই রক্তকে বা যে কোনো তরল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহটাকে একমুখী করে। যেরকম ধরো আমরা হার্টের ক্ষেত্রে কি পাইছিলাম 19 থেকে পড়ছো, কি পাইছিলাম? ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। এরা কি করে? রক্তকে একদিকে ফ্লো হতে করে। সেরকমই লসিকা নালীতেও আমরা কি করব? অসংখ্য কপাটিকা পাবো, যেগুলো কি করে লসিকাকে একদিকে প্রবাহিত করে। সে যদি নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যেতে বলে, তাকে কোনোভাবে উপরের দিকে উঠতে দেয় না আর কি। অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, সমস্যা হচ্ছে যে শোধ কাকে বলে? ধরো যে এই টিস্যুর মধ্যে যদি দেখা যায় যে বাহিকার ভিতরে ধরো মানে ফ্লুইড জমা শুরু করছে, তখন দেখা যাচ্ছে কি এই লসিকার গ্রন্থিগুলো ফুলে যাচ্ছে। ফুলে গেলে তখন আমরা তাকে কি বলবো? ইডেমা বলবো বা শোথ বলবো বাংলায়। প্রশ্নটা ইডেমা দিয়েই বেশি আসে। ইডেমা কাকে বলে? তো এই সংজ্ঞাটা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবো, অত বেশি আসে না। আচ্ছা, এই দেখো রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য দিচ্ছে, এটা পরীক্ষা আসে, খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য কি? রক্ত হচ্ছে লাল বর্ণের টিস্যু আর লসিকা হচ্ছে হলুদ বর্ণ, কারণ তার মধ্যে কোনো লোহিত রক্তকণিকা নাই, সে হচ্ছে হলুদ বর্ণ। তারপর রক্ত কি? রক্ত হচ্ছে রক্তনালীর ভিতর সুনির্দিষ্ট চাপে, আমরা 19 পড়ছি না, সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ। ঠিক আছে, আমরা এখানেও পড়বো সামনে। তো ওই চাপের মধ্যে সে হচ্ছে প্রবাহিত হচ্ছে। কিন্তু লসিকা কোনো চাপহীনভাবে টিস্যুর মাঝখানে নিজের মতো করে, নিজের মন মতো করে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আর কি? রক্ত গঠন উপাদানের মধ্যে রক্তময় থাকে, প্লাজমা থাকে, আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, তারপর হচ্ছে থ্রম্বোসাইট থাকে। কিন্তু এখানে শুধুমাত্র থাকে কি? প্লাজমা, শ্বেত রক্তকণিকা থাকে। ওই যে অল্প কিছু পরিমাণে মনোসাইট থাকে, তোর মন চাইলে লিখবা, নাহলে লিখো না। হিমোগ্লোবিন এটার মধ্যে থাকে, ওর মধ্যে থাকে না। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কিন্তু যদি না লিখতে চাও সমস্যা না। এটার মধ্যে অধিক পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম থাকে, ওখানে হচ্ছে অল্প পরিমাণ থাকে।
আচ্ছা, তারপরে এটা ইম্পর্টেন্ট যে রক্তের মাধ্যমে হচ্ছে শ্বসন গ্যাস পরিবাহিত হয়, রক্তের মাধ্যমে হচ্ছে শ্বসন গ্যাস ও খাদ্যসার পরিবাহিত হচ্ছে। আর ওর মাধ্যমে হচ্ছে বর্জ্য পদার্থ এবং খাদ্যসারের মধ্যে কে পরিবাহিত হয়? লিপিড। ওই যে একটু আমরা পড়ছিলাম কাইলোমাইক্রন, কাইল। তাহলে ওর মাধ্যমে হচ্ছে শর্করা, আমিষ, মেইনলি শর্করা এবং আমিষ, প্রোটিন আর কার্বোহাইড্রেট মেইনলি কার মাধ্যমে পাস হচ্ছে? রক্তের মাধ্যমে পাস হচ্ছে। আর লিপিডটা হচ্ছে পাস হচ্ছে লসিকার মাধ্যমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন পরিবহন তন্ত্রের মাধ্যমে লিপিড পরিবাহিত হয়, কার মাধ্যমে? লসিকার মাধ্যমে। ওকে, এটা লাগবে না। আমরা আজকে রক্তবাহিকা সম্পর্কে জেনে আমরা শেষ করব। আচ্ছা, রক্তবাহিকা হচ্ছে কয় টাইপের থাকে? 3 টাইপের থাকে। তোমাকে মিলে এর মধ্যে পার্থক্যই আসবে, ধমনী, শিরা আর হচ্ছে কৈশিক জালিকা। ধমনী কি? যেই রক্তনালীগুলোর মধ্যে দিয়ে তোমার সারা শরীরের মধ্যে হচ্ছে অক্সিজেন বাহিত হবে, সেগুলোকে আমরা কি বলবো? ধমনী বলবো। আর যেগুলোর মাধ্যমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার সারা শরীর, সারা দেহ থেকে হচ্ছে হৃৎপিণ্ডে ফেরত আসবে, তাকে আমরা কি বলবো? শিরা বলবো। আর কৈশিক জালিকা হচ্ছে যেখানে ধমনী এবং শিরা মিলিত হবে, সেগুলোকে হচ্ছে আমরা কৈশিক জালিকা বলবো। এর মধ্যে মেইনলি যে বললাম ধমনী শিরা পার্থক্যটাই বেশি আসে পরীক্ষার মধ্যে। আচ্ছা আচ্ছা, কিছু এক্সেপশন আছে, যেরকম হচ্ছে এক্সেপশনগুলো একটা এক্সেপশন করে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী এক্সেপশন, পালমোনারি শিরাও এক্সেপশন। কিভাবে? পালমোনারি ধমনী হচ্ছে যে আমরা যখন হার্ট পড়বো তখন আমরা দেখবো পালমোনারি ধমনী একমাত্র সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। আর পালমোনারি শিরা হচ্ছে একমাত্র এক্সেপশন যে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। দেখো ধমনী কি? সাধারণত অক্সিজেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ের মধ্যে আলাদা করে পার্থক্য দেওয়া ছিল, আমাদের মধ্যে দেওয়া ছিল না। আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট দিয়ে বইয়ের মধ্যে লিখে রাখলাম যে যদি পরীক্ষার মধ্যে পার্থক্য আসে আমি কিভাবে লিখবো। এটা আলটিমেটলি আসো, আমাদের কলেজের এক্সামেও আসতো, বোর্ড এক্সামে কয়বার দেখলাম যে খ নাম্বার জন্য বা গ নাম্বার জন্য একদম ধমনী শিরার পার্থক্য দিয়ে দিছে। আচ্ছা দেখো, ফার্স্টে পার্থক্য হচ্ছে কি, ধমনী কি করে? ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যায়। আর শিরা কি করবে? ঠিক তার উল্টা কাজটা আমরা একসাথে পড়ে ফেলবো। শিরা কি করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা শরীর থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসবে। আর ধমনী কি করবে? অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে বাহিত করবে। দেখবে পালমোনারি ধমনী হচ্ছে ব্যতিক্রম, এটা মাত্রই বললাম। আচ্ছা, ধমনী প্রাচীরগুলো একটু আমরা দেখে নিব ছবির মধ্যে। দেখো এটা হচ্ছে একদম, এই যে দেখো এটা হচ্ছে ধমনী প্রাচীর, তাই না? অন্য কালারটা ইউজ করে ভালো বুঝবে। দেখো এই যে ধমনী প্রাচীরটা, এই যে এটা বাইরে আসে না, এটার নাম কি? টিউনিকা এক্সটার্না। এক্সটার্ন মানে কি? এক্সটার্নাল মানে কি? বাইরে না? তাহলে এই লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না। এটা কি মিডলে আসে না? এটার নাম হচ্ছে টিউনিকা মিডিয়া। এটার নাম কি? টিউনিকা মিডিয়া। আর এই যে এটা হচ্ছে ভিতরে, এটা দেখো, এটাকে কাটার পরে এইভাবে একটু টেনে তোমাকে দেখা যায়, তুমি ভালো করে বুঝতে পারো। এই যে এই লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা। প্রশ্নে আসে কোনটা ধমনী প্রাচীর নয়? আসলো টিউনিকা ইন্টারনা, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া অ্যান্ড টিউনিকা এক্সটার্না। আমরা ইন্টারনা এক্সটার্না নামের মধ্যে মিল পাই যে ডিরেক্ট টিউনিকা ইন্টিমা ডাকেতে চলে আসলাম, কিন্তু ভুল। এটা নাম কি? টিউনিকা ইন্টিমা, এটা এক্সটার্না, নট ওইটা ইন্টারনা, ইন্টিমা। কিন্তু এটা খেয়াল রাখবা, শিরার মধ্যে মোটামুটি সেম লেভেলই পাওয়া যায়। বাইরে এক্সটার্না, মাঝখানে হচ্ছে মিডিয়া, আর একদম ভিতরে যে লেয়ারটা সেটা হচ্ছে ইন্টিমা। আর এই যে আমাদের মাঝখানে এই যে একটা দুইটা মিলে যে একটা প্রাচীর, দেখো এখানে হচ্ছে ধমনী কিছু অংশ গেছে, এখানে হচ্ছে শিরায় কিছু অংশ গেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের কৈশিক জালিকা। ঠিক আছে, কৈশিক জালিকার মাধ্যমে হচ্ছে রক্ত গ্যাসীয় আদান প্রদান করতে পারে, অ্যালভিওলাস প্রাচীর যেগুলো আছে। আচ্ছা দেখো, এই যে শিরা নিয়েও বলছে, শিরার মধ্যে 3টা স্তর থাকে। দেখো শিরা কোথায় শুরু হয়? কৈশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। আর ধমনী ঠিক উল্টো, ধমনী কোথায় হবে? হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক জালিকায় শেষ হবে। দুইটা পুরা উল্টা। একটা মনে রাখবা জাস্ট, আমরা করি কি দুইটা একসাথে মুখস্থ রাখতে চাই। দুইটা একসাথে মুখস্থ থাকলে আলটিমেটলি একটাও মনে থাকে না। যে কোনো একটা মুখস্থ রাখবা, বাকিটা ঠিক তার উল্টা কাজ করবে। কৈশিক জালিকা থেকে প্রশ্ন হয়, এই দেখো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। তোমাদের বইতে এখন ভালো পার্থক্য করে দিয়ে দিছে। ফার্স্টে যেটা সংজ্ঞায় পার্থক্য, সংজ্ঞার পার্থক্যটা এখানে লিখে নাই, ওটা তোমরা পরীক্ষা হলে অবশ্যই লিখবা। সংজ্ঞার পার্থক্যটা, সংজ্ঞার পার্থক্যটা লিখবা যে ধমনী কি? ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা কি করে?
কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। প্লাস ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক জালিকায় শেষ হয়। তাহলে শিরা কি করবে? পুরো উল্টা, সে কৈশিক জালিকা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে? হৃৎপিণ্ডে শেষ হবে। তারপরে ধমনী হৃৎপিণ্ড, এটা না লিখলেও সমস্যা নেই। পালমোনারি ধমনী ছাড়া অন্য ধমনীগুলো অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। যে এক্সেপশনটা অবশ্যই লিখতে হবে। কোনটা এক্সেপশন? এই যে পালমোনারি ধমনী, ওর ক্ষেত্রে পালমোনারি শিরার এক্সেপশনটা লিখতে হবে। তারপর প্রাচীরটা, যেহেতু সে অক্সিজেন পরিবহন করতেছে, তার বেশি কাজ করতে হবে না, তাহলে তার প্রাচীরটা কিরকম থাকবে? মোটা থাকতে এবং স্থিতিস্থাপক থাকতে, যাতে বেশি অক্সিজেন লোড সে নিতে পারে। তাই তার প্রাচীরটা থাকবে হচ্ছে বেশ পুরু থাকবে এবং স্থিতিস্থাপক থাকবে, টানলে বাড়বে এরকম, যাতে সে বেশি ব্লাড তার মধ্যে যেতে পারে। তাহলে এটা ঠিক উল্টাটা হবে ওইরকম, ওইটা আমরা দেখবই না, আগে আমরা জাস্ট এটা পড়বো, যে কোনো একটা। আমি শুধু ধমনী মনে রাখতাম, সেটা আমি পুরো তার উল্টা লিখতাম। ওর লুমেন কিরকম থাকবে? ওর লুমেনটা থাকবে হচ্ছে ছোট, ওর লুমেনটা কিরকম থাকবে? ছোট। আর এই যে কপার টিকা থাকে না, আমি মনে রাখলাম ধমনীর লাস্টে হচ্ছে নি মানে নাই, তাহলে ওর কি নাই? ওর কপার টিকা নাই। কপার টিকা না থাকার কারণে, ঢাকনা না থাকার কারণে তার লুমেনটা ছোট, আমি এভাবে করে মনে রাখতাম। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। এই হিউম্যান হার্ট থেকে আমরা কালকে শুরু করবো, আর ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করার। এই পর্যন্ত যতটুকু পড়াইছি, তোমাদের যার কাছে হচ্ছে টেস্ট পেপার আছে একটু দেখে রাখো। ইনশাল্লাহ কালকের ক্লাসের মধ্যে আমরা ট্রাই করবো আর কি এই চ্যাপ্টারে যে সৃজনশীলগুলো আছে সেগুলো একটু আলোচনা করি। এই চ্যাপ্টারের মধ্যে তুমি যদি চ্যাপ্টারের ক্লাসগুলো ঠিক মতো করো, তাহলে আমি পড়ার সাথে সাথে বলে দিচ্ছি যে কোনটা কোনটা হচ্ছে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।